লঘু আজকে হচ্ছে আমাদের শেষ ক্লাস। কারোর জন্য কোনো কোয়েশ্চেন থাকে, খুঁটিনাটি কোনো প্রশ্ন, ছোটোখাটো কোনো প্রবলেম, ইনশাল্লাহ আজকে সলভ হবে। যদিও লঘুর একটা বিরাট বিষয়, লঘুটাতে আসলে দীর্ঘদিন সময় দিতে হয়, এবং যারা লঘু স্পেশালিস্ট হতে চান ফিউচারে, আপনি মনে রাখবেন লঘুর উপরে আপনাকে কিন্তু আরও হয়তো একটা বা দুইটা কোর্স করতে হতে পারে। মানে স্পেশালিস্ট হওয়ার শব্দ অর্থ অত সহজ না। যিনারা ডক্টর, ওনারাদের নামে, যাদের নামে শেষে স্পেশালিস্ট শব্দটা লাগে, তা ওনারা কি মনে করছেন বাংলাদেশে যে কোনো মেডিকেল কলেজ থেকে পাশ করার পরেই স্পেশালিস্ট হয়েছে? বিভিন্ন দেশে দেশে বিভিন্ন টপিকের উপরে যারা যে বিষয়ে স্পেশালিস্ট, ট্রেনিং বারবার নেওয়ার পরে উনি স্পেশালিস্ট হয়েছে। তো আমরা অনেক সময় এটা মনে করি যে একটা ট্রেনিংই মনে হয় আমার কেরিয়ারের আখেরি ট্রেনিং, ওরকমটা না। ঠিক আছে, আমাদেরকে ওই বিষয়ে স্পেশালিস্ট হওয়ার জন্য ওইটাতে স্পেশালিস্ট যারা এই বিষয়টাতে কাজ করে ওদের সাথে কাজের সুযোগ তৈরি করার জন্য অবশ্যই কোর্স করতে হবে, নাহলে ফ্রি ফ্রি তো একটা রিলেশন তৈরি হবে না। যখন আপনি একজনের কাছ থেকে শিখবেন, হোক আপনার প্রত্যাশা অনেক কিছু, কিন্তু আপনি গিয়ে পেলেন হচ্ছে 100% থেকে 25%, মনে করেন যে এটাই আপনি শিখলেন। বিশেষ করে ঢাকা কেন্দ্রিক যারা আমরা শিক্ষার্থীরা কোর্স করে, বা আমি নিজে যখন করছি, এটা প্রত্যাশা তো অবশ্যই 110%, আরও বেশি, 150% প্রত্যাশা থাকে যে আমরা ঢাকায় ভর্তি হচ্ছে, অনেক বেশি টাকা দিচ্ছি, অনেক ভালো কারো কাছ থেকে শিখবো, ওনার কাছ থেকে অনেক পজিটিভ রিভিউ পর্যন্ত নিয়েছি। প্রত্যাশার পারদ একেবারে চূড়ান্ত, একেবারে চূড়ার মধ্যে বসে আছে। কিন্তু যখন আপনি ভর্তি হবেন, কোর্স কন্টিনিউয়াসলি চলবে, যখন শেষ হবে, হতাশা না এনে ওই প্রত্যাশাটা যদি আপনি নামায় রাখেন, তাহলে এত হতাশ হবেন না। সেটা কত আপনি টার্গেটে রাখবেন, যে হয়তো যে আমি আশা করতেছি 100 ভাগ বা 120 ভাগ কাজ আমি শিখবো, বা এই টার্গেটে শিখবো, আপনি এই টোটাল কাজের 25% থেকে 30% শিখবেন, আর বাকি 70%ই আর শেখা হবে না। সেটা আপনাকে নিজেকে নিজেকে নিজে চেষ্টার মাধ্যমে শিখতে হবে, কিছু করার না, কেউ আপনাকে শতভাগ শেখাবে না। বুঝতে পারবেন, বিশেষ করে ঢাকা কেন্দ্রিক যদি কোনো প্রতিষ্ঠানে আপনারা শেখেন, তো ফিউচারে যদি কখনো শেখেন আর কি, তো ওই বিষয়টা বলে রাখলাম যেন আপনি নিজে হতাশ না হয়ে ওইটুকুই আশায় মনে করেন যে আপনি আবার নিজেকে আগায় নেন আর কি। তো যাই হোক, আমরা মূল কাজে চলে যাই। আজকে আমাদের মূল ক্লাস হচ্ছে আমরা প্রেজেন্টেশন করব। তো প্রেজেন্টেশন করার আগে আমি আপনাকে বলছিলাম যে আরও কয়েকটা বিষয় ক্লু দিব। তো ক্লুর বলতে কিভাবে আরো সহজে আমরা লোগো বানাইতে পারি নাকি? আচ্ছা, তো এর মধ্যে অনেক বেশি ইজি হবে আপনারা যদি গ্রিড সিস্টেমে লোগো তৈরি করেন। গ্রিডটা কি? গ্রিড হচ্ছে, আমরা অনেকে জানি না, কিন্তু একটা গ্রিড আসে অনেকের, এরকম ভুলে অনেক সময় এরকম একটা গ্রিড, অনেকে আমি জানি না দেখছেন কিনা, এটা আসে। তো এটা কন্ট্রোল, যেটাকে আমরা কোলনের যে আগের যে বাটনটা, এটাকে ডাবল কোটেশন বলে, এই বাটন চাপ দিলে এখানে ইনভার্টেড কমা বলে অনেকে, তো এটা আপনি যদি কন্ট্রোল ধরে চাপ দেন, তাহলে গ্রিডটা শো হবে এবং হাইড হবে। বলতে পারেন গ্রিডটা আমার কাজে কি সুবিধা দিবে। এই গ্রিডে কি সুবিধা দিবে না, ধরেন আপনি পেন টুলে আপনি একটা ত্রিভুজ শেপ বানাতে চান, খুবই ফাস্ট বানাতে পারবেন। এই যে দেখেন, দেখছেন, এভাবে আপনি সময় নিয়ে আরো আরেকটু এদিকে নিয়ে, মানে অ্যাকুরেট অ্যাকুরেট কাজ করতে পারবেন। আপনি একটা লাইন টানতেছেন, আপনি কনফিউশনে ভুগতেছেন না, কারণ এই যে লাইন আপনাকে হেল্প করতেছে, গ্রিড আপনাকে হেল্প করতেছে। এই যে, তারপরে এই যে আপনি দেখেন যে আপনি তো চেকেই আছেন, দেখেন কত কত সুন্দর আপনাকে হেল্প করতেছে, দেখছেন। এভাবে কিন্তু আপনি খুবই ফাস্ট শেপ বানাতে পারবেন, বা আরো বড় করে বানাতে পারবেন, কোনো অসুবিধা নাই। এই যে এই গ্রিডটা আপনাকে কিন্তু হেল্প করবে, নর্মালি কিন্তু আপনাকে কে হেল্প করবে বলেন? তো এটা আমরা অনেক সময় সুবিধা হিসাবে নেই, আবার অনেক সময় মনে করি যে দরকার নেই, নিজেরা নিজের তৈরি করবো, করলাম, অসুবিধা কি? ঠিক আছে না? আচ্ছা, তো ওই গ্রিডটারই হচ্ছে ম্যানুয়াল গ্রিড সিস্টেমটা, যেটা আমরা এখন দেখাচ্ছি, যে গ্রিডটা আমরা আসলে কাজের মাধ্যমে তৈরি করতে পারবো গ্রিড থেকে বিভিন্ন ধরনের, কি বলে এগুলোকে, আইকন। তো কথা হচ্ছে যে এটা নিলাম, কারো চোখে যদি এই লাইনটাকে অনেক বেশি মোটা মনে হয়, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট হয় আপনি এটাকে কমাই নিতে পারেন, 0.3, 4, 5, 6, তার কাছে যেটা মনে হয় পারফেক্ট। এটা ডিপেন্ড করতেছে আসলে আপনার জুমের উপরে। আপনি যদি অনেক বেশি জুম দিয়ে থাকেন, তাহলে আপনার কাছে মনে হবে 0.5টা অনেক বেশি মোটা। আবার আপনি অনেক কম জুম দিয়ে থাকেন, দেখবেন যে আপনার 2, 3 আপনার চোখে লাগতেছে না। এই জন্য মোটামুটি একটা পার্সেন্টেজ বলতে 100%-এর আশপাশে, 70, 80, 110, 20 এরকম যদি থাকেন, তাহলে আমার মনে সমস্যা হবে না। ঠিক আছে, তো আমরা একেবারে 100% ভিউতে আছি। তো এই যে টান দিলাম, অলটা ধরে শিফট ধরতে পারতেছি না, এত চিকন। এই যে দেখেন, তো কতটুকু মোটা আপনি চান আপনার যে শেপটা, সেটা কিন্তু এখানে আপনি নিজেই কনফার্ম করবেন যে না, এইটুকু মোটা হলে আমার হবে। ঠিক আছে, কয়টা লাগবে জানি না, আসলে কিন্তু জানি না, কন্ট্রোল ডি দিতেছি, কোনো কাউন্টও করতেছি না, এই আনলিমিটেড নিলাম আর কি। তারপরে কন্ট্রোল জি, গ্রুপ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, রোটেট করেন। শিফট ধরে করবেন অবশ্যই, শিফট না ধরলে কি অ্যাঙ্গেলটা ঠিক থাকবে না। ওকে, কাজ শেষ।
এবার আপনি কি করতে পারেন, এটা একটা ব্যাকআপ রাখতে পারেন। কেন বলতেছি বলেন তো? কারণ আমরা তো কিছুক্ষণ আমি এক দিলাম, হ্যাঁ, ধরতে একটু অসুবিধা হচ্ছে আমার, এই 75 দিলাম, সমস্যা নেই, কন্ট্রোল জি। ধরতে বলতে অসুবিধা হওয়ার কথাই, কারণ আমি তো ফাঁকা জায়গায় কোনো কালার দিই না, আর ফাঁকা জায়গায় কালার আসবে করতে গেলে তার ওরকম ফিলওয়ালা শেপ না। এটা হচ্ছে অনলি স্ট্রোকের উপরে বেস করে যে স্ট্রোকটা তৈরি হয়েছে, তো আমরা এটাকে ধরে স্ট্রোক থেকে কপি করলাম, এটা রাখলাম, যদি আবার করি এই জন্য, নাকি আবার এই লাইন টানবো, আবার কন্ট্রোল ডি দিব, এক কাজ দুই তিনবার করতে তো কারো ভালো লাগে না, এই জন্য আমরা নিই। তো টোটাল সিলেক্ট শেপ বিল্ডার টুল, ফিল কালারটা যে কোনো কালার আপনি নিতে পারেন, আমি কাজের সুবিধার জন্য ব্ল্যাকটা নিলাম, টান দিলে এখন ব্ল্যাক হবে। ধরেন আপনি কি বানাবেন, কি লোগো বানাবেন এখনো তো ডিসাইড করেন নাই। যেমন ভাবতেছি আমরা এ লোগো বানাবো, বি লোগো বানাবো, ধরেন এ লোগো বানাবেন কি হবে, আমি কিন্তু এখনো প্ল্যান করে আসি নাই। তাহলে আমরা এখানে অনেকবার ড্র করার পরে তাহলে আমার লোগোটা তৈরি হবে। আপনারা কেউ মনে করবেন না যে ড্র করলেই মনে হয় একটা কিছু হবে। ওই আর্টিস্ট যিনি, উনি ড্র করলে একটা কিছু হবে, যিনি এই ব্যাপারে অনেক দিন কাজ করতেছে। কিন্তু আমরা যারা নতুন আছি, আমরা কি ড্র করলে একটা লোগো তৈরি হবে? না, আমরা 10 বার ট্রাই করলে একবার হয় কিনা সন্দেহ আছে। আর এটাতে তৈরি করে 10 বারে কেউ ক্লান্ত হবেন না আমার বিশ্বাস, কারণ মজাই লাগে এটাতে কাজ করতে। যেমন আমি টান দিলাম লাইন, দেখছেন? সরি, স্ট্রেট টান দিতে হবে, হাত নড়লে কিনা সমস্যা, এই যে দেখেন। এখন আপনি ভাবতেছেন কি বানাবেন, কি বলে এ বানাবেন, তাই তো? এই যে এ লোগো হয়ে গেল, অনলি বক্স টাইপের, কারণ রেক্টাঙ্গুলার বক্স, এখানে বক্স ওভাল নিলে ওভাল হবে, কিন্তু এখন তো এই মুহূর্তে ওভাল নাই, বক্স টাইপের এ। তারপরে এই যে পি বানাতে ইচ্ছা করতেছে, এই যে পিও স্পষ্ট দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এরকম। আবার ধরেন ইউ বানাতে ইচ্ছা করতেছে, এই যে। আরেকটা ভাবা যায় যে ইউর উপর যে একটা আমি লাইন নিয়ে আসি, কেমন হবে, ইউ এন, এটাকে টান দিয়ে এখানে কানেক্ট করে দিই, বাস, ইউ এন দুইটা লেটার আমরা পেয়ে গেছি। আবার আমরা যদি এটাকে রোটেট করি, আমার কাছে মনে হচ্ছে এটা এস এর মতো ফিল পাওয়া গেছে। একটু আনগ্রুপ করে নেই, বারবার আনগ্রুপ করতেছি যেন কোনোটাতে টাচ না লাগে, বের করে নিয়ে আসতেছি। এই যে স্ট্রোকটা অবশ্যই প্রথমে উঠাই দিলাম, দেখুন এই, এখন কি মনে হচ্ছে, এস, অনলি এস মনে হচ্ছে। এর কিন্তু ফাঁকা, কোনো ফিল টিল নেই, ঠিক আছে। এখন আপনি যদি মনে করেন যে এস দিয়ে একটা লোগো বানাবেন, অবশ্যই আপনাকে ব্র্যান্ড কালার কনফার্ম করতে হবে যে হ্যাঁ ব্র্যান্ড কালার হচ্ছে সায়ান কালার, এবং কমন কালার হিসেবে আমরা 100% ব্ল্যাক থেকে 10% কম নেব। এই টোটাল সিলেক্ট আইড্রোপার, এই কোনো একটা শেপকে আপনি চাইলে এই কালারে কনভার্ট করতে পারেন, ঠিক আছে। এরপরে আপনি মনে করতেছেন যে আরে এস দিয়ে তো কি বানাবো, লেটারটা হয়ে গেল, এটা তো আমার নামের সাথে মিলে না, লেটার তো হয়ে গেছে, এখন আমি কি তাহলে ফেলে দিব এত কষ্টের একটা সুন্দর কাজ? আমি কি করব, ওই আপনাদের গত ক্লাসে বুদ্ধিটা দিয়েছিলাম, সেটা হচ্ছে এস প্রথমে লেটারটা চাপ দিব, পরে আপনি বাস কোনো একটা কিছু লিখে ফেলেন হাবি যাবি। হাবি যাবি আবার এরকম না, ওই এস ডি এফ জি দেখলে মানুষ বুঝে ফেলবে যেটা টাইপিং করছে, মানে এমনিতেই এমন একটা নাম লেটার লিখতে হবে যে মানুষ যেন কিছুটা একটা মানে মনে করে পড়তে পারে, ঠিক আছে। বা এখানে লেটার পর চেঞ্জ করে ঠিক করতে পারে যে না এটা এল হবে না, ও দিলে ভালো হবে, এরকম আর কি, ঠিক আছে। আর স্লোগান, ব্র্যান্ড নেম হিয়ার, এগুলো তো পরে দেওয়া যায়, সেটা ভালো জানেন। আর এক্ষেত্রে একটা ভালো ফন্ট হইলে আমাদের জন্য সুন্দর হয়। একটা ফন্টের নাম বলেন। লেটু ফন্ট নেই, ইম্প্যাক্টটা না করলাম কেন বলেন তো? কারণ হচ্ছে যে এটা একটা অনেক বেশি হেলদি ফন্ট, তো এটা একটা নিজেই লোক, মানে আপনি যদি টেক্সটের মধ্যে কিছুটা লিখেন, অনলি টেক্সট লোগো হিসাবে এটা চায়, এই জন্য আলাদা সিম্বল তৈরি হয় না। আর যদি বলেন যে এটার সাথে সিম্বল দিলে প্রবলেম কি, কারণ সিম্বল যদি এই লোগোর সাথে এই বিশেষ করে এরকম হেলদি টেক্সটের সাথে আসে, তাহলে এখানে টেক্সটটাকে বেশি চোখে লাগে, মানুষের চোখে লাগতে হবে আগে আইকনটা, দেন টেক্সট। এখন টেক্সটটাকে যদি বেশি চোখে লাগে, আইকনের দরকার কি? যেখানে আইকনের গুরুত্ব কমে আসে ওখানে আইকন না দিয়ে ভালো, টেক্সটাই লোগো। এরকম অনেক ব্র্যান্ড আছে না যে টেক্সটাই লোগো, এখানে মোটা মোটা ফন্ট, মোটা ফন্ট এবং 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 আরেকটা কথা লেখা আছে, মোটা ফন্ট এবং হচ্ছে হ্যান্ডরাইটিং ফন্ট, টেক্সট এই ধরনের হ্যান্ডরাইটিং ফন্টে আপনাকে অবশ্যই, এটা একটা ডিজাইন, এটা একটা লোগো হইতে পারে। বা অনেক ব্র্যান্ডের লোগো দেখবেন এরকম আছে, যেমন একটা আইসক্রিম আছে না, ব্লেসেমি একটা আইসক্রিম, খুব রেয়ার, মানে পাওয়া যায় না, খুব চলে কম, কিন্তু দেখবেন যে তাদের লোগোটা হচ্ছে এরকম একটা ব্রাশ ফন্টে লেখা, অতটুকু ভালো করে আপনি এটা সরাসরি কেউ পড়ছে কিনা কোনো এক্সাম্পল নেই, কারণ হতেছে যে এতই চিকন এবং এরকম হ্যান্ডরাইটিং ফন্টে লেখা, সার্চ দিলে নেটে দেখতে পারবেন, কোনো দোকানে না পেলে আপনি নেট থেকে দেখতে পারবেন, বাংলাদেশে একটা আইসক্রিম কোম্পানি। তো যাই হোক, এই হচ্ছে লোগো, এই হচ্ছে লেখা, তো মিলে আপনি একটা প্রেজেন্টেশন করতেই পারেন, বুঝতে পারছেন? ইউ এন ও ভি মানে এখান থেকে যা বের হয়। এবার গ্রিড সিস্টেমটার ব্যাপারে আমরা আরেকটু আপগ্রেড করতে চাই নিজেকে।
যেমন ধরেন আপনি এই স্ট্রেট না দিয়ে অ্যাঙ্গেলে করতে চান, সেটা কত ডিগ্রি, সেরকম যদি আমাকে বলেন যে কত ডিগ্রি হবে, ট্রান্সফর্ম কোথায়, এই যে ট্রান্সফর্ম থেকে কত ডিগ্রি আপনি বাঁকা করতে চান সেটা আমি এখান থেকে বলে দেন, 20 অথবা আরো কম বেশি ইচ্ছা। আর যদি বলেন না কোনো ডিগ্রি ডিগ্রি মানতে চাই না, আমি আমার মতো করে করবো, ওকে, সমস্যা কি থাকে, আপনি যেহেতু ডিজাইনার, আপনি যা করবেন সেটাই তো ডিজাইন হবে, তাই না? এই যে, তাহলে আমরা এটাকে এই জায়গায় রাখলাম, কত ডিগ্রি জানি না, এই যে এইটুকু গ্যাপ আমরা চাচ্ছি, আরো একটা এখানে চাচ্ছি যে সেটা একটা থাকে, ঠিক আছে? এই যে, সরি, এই চিকনটা প্রথমে নেওয়া দরকার ছিল, বড়টা হচ্ছে আমরা কন্টিনিউ করবো। চিকনটা প্রথমে নিলাম, আর দুইটাকে ধরে আমরা বড়টা নিতে যাচ্ছি, তাহলে আমরা কন্টিনিউ করতে পারবো। এই চলবে আশা করি, কন্ট্রোল ডি, যে কটা প্রয়োজন নিলেন। একটু পরে আমরা কাউন্ট করেও করবো কতটা লাগে প্রয়োজনে, সেটা দেখবো। কন্ট্রোল জি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এই ধরনের লঘু সাধারণত কিছু লেটার আছে বানানোর জন্য নিতে হয়, যেমন এ, বিশেষ করে, তারপরে হচ্ছে কে, ওয়াই, এই টাইপের কিছু লেটার আছে যেগুলো হচ্ছে নর্মালি আপনি এরকম বক্স দিয়ে বানাতে পারবেন না, একটু টাফ হয়ে যায় আর কি। ঠিক আছে, আপনি এ কীভাবে বানাবেন সেটা বুঝতে পারছেন। এই যে আমি একটু কালারটা নিয়ে নেই, এই যে মনে করেন এটা, এই যে দেখছেন কত সুন্দর তৈরি হচ্ছে, ফাঁকা। মাঝখানে কি করা যায়, এরকম একটা শেপ দিয়ে দিই, বাস, লোগো রেডি, কাজ শেষ। আনগ্রু, অবশ্যই, সরি, হ্যাঁ, টাচ লাগে কেন, কন্ট্রোল জি, বের করে নিয়ে আসেন। খুবই অল্প সময়ে রঙিন তৈরি হয়ে যাবে। অ্যাড্রোবাটন ধরেন কালার এটাই, আর আমরা এক পাশে ব্র্যান্ড কালার সেটা ইউজ করতেছি। ডান। এখন বলতে পারেন এ দিয়ে কি, কারণ আমার সাথে যদি ম্যাচ খায় সেটা তো আছে, আর না হলে এই যে বিখ্যাত সিস্টেম, বাস, এটা বড় হাতে করে নেন, ভালোই লাগবে। বুঝতেছেন সবাই? এবার আমাদের পরবর্তী প্ল্যান হচ্ছে আমরা লেটার কনফার্ম করে এবার বানাতে চাই। যেমন ধরুন আমরা লিখছি আমাদের নাম হচ্ছে এ বি সি, মানে এই তিনটা লেটার উপরে আমাদের লোগো লাগবে, সাধারণত দুই লেটারই সবচেয়ে বেশি হয়। এবিসি নিলাম, আর এবিসি যে নিলাম, এখন আমাকে কাউন্ট করতে হবে এখানে আমাদের এটা তৈরি করতে কয়টা লাইন লাগবে। তাহলে আমরা কাউন্ট করবো কিভাবে, এটাকে আগে একটু লক করেন, নাহলে এটা ধরতে পারবেন না, ডিস্টার্ব করবে। এই যে দেখেন লাইন টানতেছি, খেয়াল করেন, এখানে একটা লাইন, সরি, ডিফল্ট, এখানে একটা লাইন, হ্যাঁ, মোটাটার জন্য, মানে জাস্ট আমি কিন্তু এটা কনফার্ম লাইন না, জাস্ট কয়টা এখানে লাইন নিতে হবে সেই সংখ্যাটা কাউন্ট করার জন্যই আমি লাইনগুলো নিতেছি আর কি। এখানে একটা লাইন কয়টা হয়েছে, তিনটা, এই চারটা, এই পাঁচটা, এই ছয়টা, এই সাত, আট, নয়, 10, 11, 12, টোটাল 12টা। আরও একটা গ্যাপ যদি আপনি চান এখানে হোক 13, এর বাইরে যদি বেশি চান 14, তারপরে হচ্ছে 15, তারপরে 16, টোটাল কটা লাগলো, 16টা। তাহলে আমরা ট্রাই করি তো 16টা এই লাইন দিয়ে হয় কিনা কিছু একটা, ভুল হলে কি আমরাও নিতে পারবো না, বা সবটুকুই তো আমাদের কাছে ডিপেন্ড করতেছে। আসেন প্রথমে একটা লাইন নেই, ডিফল্ট, ডিফল্ট করার সময় একটু খেয়াল রাখেন ফিল্ডটা যেন না থাকে, ওটা কিন্তু আপনাকে শেষ বেলায় এসে খুব প্যারায় ফেলবে। এই যে 16টা নিব তো এইটুকুই থাক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 হয়ে গেল। আমরা গ্রুপ করে একটু বড় করতেছি, আপনারা একটু উপরে পাঠাই দিই, ঠিক আছে, একটু বড় করতেছি অর্ডার ধরে, কন্ট্রোল জি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, রোটেট, একদম পারফেক্ট আছে। তো কন্ট্রোল জি গ্রুপ করে রাখলাম। স্ট্রোকটা একটু বেশি মোটা লাগলে আপনি জানেন তো সবাই, বারবার বলে রাখছি, পরে কমাইতে পারবেন, এখনও কমাইতে পারবেন, কমাই নিলাম। এবার আমি একটা ওভালের মধ্যে বেশি লোগোটা বানাতে চাই, তো ততক্ষণ তো আমরা করলাম হচ্ছে বক্সের মধ্যে বা বাঁকা কোনো শেপের মধ্যে, এবার একটু ওভালের মধ্যে দিলাম। তো ওভালটা সেন্টার করলে সবচেয়ে সুবিধা হবে, পারফেক্ট। এখন যে কোনো এক সাইড অল্টার শিফট ধরে কানেক্ট করেন, আপনারা জানেন যে অল্টার শিফট ধরলে কি হয়, সব দিকেই পারফেক্ট হওয়ার কথা, কিন্তু এই জায়গায় এসে আমাকে কোনো নোটিশ দিতেছে না, কেন বলেন তো? এখানে আসলে একটা নোটিশ দেওয়ার কথা, কিন্তু সে গাইডস কি বন্ধ হয়ে আসছে, এই যে, তাহলে আমাদের অসুবিধা না, ওরা বারবার কনফিউশনে পড়ে যায়, হইল কি হইল না,
এখন সব দিকে কিন্তু মিলে গেছে, ওই যে অল্টার শিফট ধরার কারণে। আর আমরা এটাকে তো সেন্টার করেই নিছি, একে সেন্টার না করে অল্টার শিফট ধরলে পারফেক্ট হবে? পারফেক্ট হবে এক সাইড, আরেক সাইড কিন্তু হবে না। আগেই সেন্টার এভাবে এবং ভার্টিক্যাল হরিজন্টাল ভাবে করে নিতে হবে। তো কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা হচ্ছে বর্ডারটা যেটা দিব স্ট্রোক আকারে। যদিও বর্ডারটা আমরা পরেও দিতে পারি, বাট আমরা এখানে দিতেছি, কোনো অসুবিধা নেই তো। ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এখন আমরা মূল এরিয়াটা কভারেজে নিলাম যে এইটুকুর মধ্যে হবে, এই গ্যাপটা মেনটেন করব। বর্ডার থেকে একটা গ্যাপ মেনটেন করবো না, গ্যাপটা নিলাম। এখন শেপটা কতটুকু মোটা হবে সেটাও নিতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এই আমার মনে হয় এবার হবে। চারটা নিতে হয় আর কি। একটা কেন নিছি, এই দুইটা দিয়ে হচ্ছে বর্ডারটা, এটা হচ্ছে ফাঁকা, এটা হচ্ছে মূল শেপটা তৈরি হবে। উই এ বি সি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটা একটা ব্যাকআপ রাখি, এটা পরবর্তীতে কোনো কিছু করা যায় কিনা পরে দেখবো। রাখলাম। টোটাল সিলেক্ট, শিফট এম, ব্ল্যাক কালার। লোগো কিন্তু একটা কথা মনে, সরি কই দিলাম, লোগো কিন্তু হচ্ছে হুট করে হয়ে যাবে, আপনাকে ভাবতে হবে, স্কেচ করতে হবে, তারপরে যদি আপনি এই কি বলে গ্রিড তৈরি করেন, ড্রয়িং করেন, তাহলে আপনার জিনিসটা বের হবে। আপনি হঠাৎ করে গ্রিড তৈরি করে গিয়ে ভাবা শুরু করলেন যে এখন কি বানাবো, বি হচ্ছে না কেন, সি হচ্ছে না কেন, আগে আপনি নিজে ড্র করেন, তাইলে গিয়ে জিনিসটা বের হবে, আসল জিনিসটা। তো তারপরে আমরা করতেছি, দেখি কতটুকু করা যায়। কি খুঁজতেছি যেন, ও এবিসি, এই যে এই লেটার নিয়ে মহা বিপাকে আছে, দেখছেন? এই যে এই, তারপরে এই নামাই দিলাম, আর একটু নিচে, হ্যাঁ চলবে আশা করি। কোনো ভাঙা টাঙা থাকলে পরে ঠিক করবো না, সমস্যা নেই, ঠিক আছে? মাঝখানে বলা যায়, এখানেই মাঝখানে নাকি, আন্দাজ করে দিয়ে দিলাম। এবার বিতে চলে যাই, এটা বির কি অবস্থা হবে? সি এখান থেকে হবে না, তাহলে বি এরটুকুই, আর বেশি নামাইতে পারবো না। ঠিক আছে, এই যে মাঝখানে এটা কানেক্ট করে ফেলি। ওটা বির মতো মনে হচ্ছে, এইটা মনে হচ্ছে, কিন্তু আমরা ধরে নেব বি, কারণ এছাড়া তো আর কোনো অপশন নাই মাঝখানে। এই জায়গাটা একটু ভাঙার একটা অপশন নাই, কিন্তু পরে আমরা ভাঙতে পারবো এখানে একটা কর্নার সেট করে, তাহলে বি একদম কনফার্ম মনে হবে, এটা পরে। এখন সি বানাইতেছি আমরা, এই যে সি তো সহজ, এদিক থেকে কিরে ভাই আরেকটু যাবে নাকি? হ্যাঁ, এটাও নিতে পারি, সমস্যা নেই, খারাপ লাগবে না। এই যে, এবার ফাঁক ফোকরগুলো ঠিক করতেছি, এই দেখি কোথাও আছে কিনা। গ্রিড কিন্তু আরো বাড়তে পারে, ওটা নিয়ে কথা বলতেছি প্রচুর। এখানে তো সবচেয়ে সহজ গ্রিড, গ্রিড সিস্টেমের মধ্যে এখন যে দুইটা গ্রিড নিয়ে আমরা কাজ করতেছি সবচেয়ে সহজ। আরো গ্রিড আসবে যেগুলো আরো জটিল, এবং যেগুলো তা বের করতে খুবই টাফ, কাজ বের করাটা। এই যে এখানে যে ফাঁকফোকরগুলো দেখতেছেন না, দুই একটা শুধু বড় বড়, আপনি দেখবেন যে এত বেশি যে আপনি এগুলো ফাঁকফোকরগুলো কভার করতে যে আপনি টায়ার্ড হয়ে যাচ্ছেন। এই যে সময় লাগে অনেক। এটা না করলেও পারতাম, এটা পরবর্তীতে আমি স্ট্রোক দিয়ে বানাতে পারতাম, বাট নিচে বলে করতেছি আর কি। এটা কিন্তু কঠিন লাগতেছে কারো কাছে, এগুলো সবচেয়ে মজার। গ্রিড সিস্টেমের মতো সহজ, এবং আপনার কোনো বেশি চিন্তা করতে হয় না, অত বেশি ব্রেনে প্রেশার নিতে হয় না। অনেকে স্কেচ না করেও এটা দিয়ে লোগো তৈরি করতে পারেন, যদি কয়েকবার ট্রাই করেন একটা বেটার কিছু বের হবেই। ঠিক আছে, খুব রিল্যাক্স, মানে রিল্যাক্স টাইপের লোগো আর কি, আরাম করে করলেন, খুব ভাবনা চিন্তা কম। গ্রিডই তো আপনাকে ডিরেকশন দিতেছে কোন দিকে আপনি যাবেন, কোন দিকে যাবেন না। ঠিক আছে, মোটামুটি আমাদের রেডি বলা যায়, এবিসি লোগো। এরপরে আপনারা আপনাদের নামে লেটারও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি আরও দেখাই দিব আরেকটা, এটা কমপ্লিট করতেছি, হয়তো পরেরটা অল্প একটু করে ক্লোজ করে ফেলবো। এখানে আর আছে কিনা, যথেষ্ট বাক দেখতে পাচ্ছি, এই তো মোটামুটি। আনগ্রুপ, আনগ্রুপ তো আসেই না, ও আনগ্রুপ হয়ে আছে, ঠিক আছে, ভালোই হয়েছে। এটাতে আনগ্রুপ আছে, আছে না, এটাও ফ্রি আছে, প্রতিটাই ফ্রি আছে, তাহলে আমাদের আর কষ্ট করার দরকার কি। বের করে নিলাম, এই যে স্ট্রোক এই মুহূর্তে দেখতে পাচ্ছি আছে, এই জন্য উঠাই দিচ্ছি, কারণ পুরো লোগোটাই তো স্ট্রোকের বেস করে হয়েছে সেই জন্য। এই এবার বিয়ের কথা বলতেছিলাম না, এই যে এখানে আপনি একটা ত্রিভুজ অ্যাড করে দেন,
একদম পারফেক্ট যেন হয়, ঠিক আছে। দেন রুটেড, তারপরে এটাকে আপনি শুধু সেন্টার করেন এইভাবে, সেন্টারই আছে, কিছু করা লাগলো না। এই সে বিল্ডার দিয়ে কাটি দেন, শেষ কাজ। এখন কি মনে হচ্ছে না? এই তো এইভাবে আপনি চাইলে বিভিন্ন লেটার বানাইতে পারবেন। এত 3 লেটার দিয়ে তো সাধারণত কারো লোগো হবে না, 2 লেটার দিয়ে হবে, ঠিক আছে। যে কোনো দুইজনের 2টা লেটার মনে করেন যে কিভাবে বানাবেন সেটা তো আপনি বুঝতে পারছেন। কারণ একটা লেটার নাম বলে, 2টা লেটার বলেন, দেখি বানাইতে পারি কিনা লাইভ। জেড, জেড দিয়ে কি বোঝাচ্ছেন? নাম নিন করেন, তাহলে পরের লেখাটা কাজে লাগাইতে পারবেন। অন্য লেটার বলেন। জে এস, নোট জে এস। ও, জে না জেড? জে, তারপরে এস। ওকে, তাহলে এটাতে যদি বানান তাহলে কি করবেন বলেন? প্রথমে কাজ কি? মানে আমরা তো আজকে গ্রিডে আছি, হ্যাঁ গ্রিডে আছি আজকে। কথা হচ্ছে যে গ্রিডটা মাপা বের করতে হবে। তো এখানে যে মাথার জন্য 2টা দিতে হবে, যে মাথাটা যে ঘুরে এসে উঠবে সেজন্য, ঠিক আছে। তারপর হচ্ছে ফাঁকা রাখবো, এই যে, তারপরে এস এর জন্য 2টা এখানে দিতে হবে, এসটা উঠবে, এখানে ফাঁকা রাখবো বলে একটা রাখবো, এই। তারপরে আর কয়টা, এখানে একটা ফাঁকা, এখানে ওভাল শেপটা আরেকটা অতিরিক্ত নিব, এখানে একটা ফাঁকা, এই কাউন্ট করলাম না, বিপদে পড়ে গেলাম মনে হচ্ছে। এখন তো গুনে গুনে করতে হবে, 1টা 2টা 3টা মনে আছে। এই এখন ঠিক আছে না? দেখি না হলে আবার নিব। 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা নিলেই হচ্ছে মনে হচ্ছে। ট্রাই করি। এখন আপনারা যে এতগুলো দেখতেছেন, কাজ না আনলে কিন্তু নেক্সট ক্লাসে যারা আনবেন না গ্রিড দিয়ে, তারা কিন্তু ক্লাস এর পরে থাকবেন কিছুক্ষণ, বেশি না, 1 ঘন্টার মতো। 4 5 6 7 8 9 10 11 12, 1 ঘন্টা তো কমই বলছে। বলতে নিয়েছিলাম আসলে 3 4 ঘন্টা, মুখ দিয়ে বেরিয়ে গেছে 1 ঘন্টা। কি কারণে জানো? আসলে 3 4 ঘন্টা লাগবে। আপনারা 1 ঘন্টা করে কখনই করতে পারবেন না, 2 ঘন্টা 2.5 ঘন্টা মিনিমাম সময় লাগবে। মানে সেটা আপনার প্রথমবার, পরের বারে দেখবেন অর্ধেক সময় নেমে আসতেছে। একটু চেষ্টা করে, ঠিক আছে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, রোটেট করলাম, তারপরে গ্রুপ, সি কন্ট্রোল এফ, এটা বর্ডারটা, হ্যাঁ বর্ডার দিয়ে করলে একটু বুঝতে সুবিধা হয়, কিছু জন্য বর্ডারটা নেই। সবাই তো কাভারেজ চলে আসতেছে, লেটার বানাবো কোন জায়গায়? কন্ট্রোল শিফট, লেটার হবে যে, তাই না? আপনাদের যাদের বর্ডারটা দেখে কাজ করতে সুবিধা হবে মনে করেন আপনারা, তাহলে আপনারা আগে আগে বর্ডারটা করে ফেলেন, ঠিক আছে। এইভাবে একটা আনুমানিক ফিনিশিং পরে দিন, এটা রাউন্ড বানায় ফেলো, যে এটা আমার বর্ডার। পরে ফিনিশিং দিলাম, সমস্যা নেই। এবার হচ্ছে যে, তো যে শুরু হবে এটা থেকে, ঠিক আছে, একদম কনফার্ম থাকেন, কারণ মাঝখানে তো ফাঁকা থাকতে হবে। এই যে, এই তারপরে কি, ওরে সর্বনাশ, এস তো খুব কঠিন লেটার। একটু, বাহ, অনেকটা হয়ে গেছে মনে হচ্ছে। ভয় ভয় দিলাম, হয় না হয় কিনা, আবার গ্রিড বের করা লাগে, গ্রিড করতে একটু বিরক্তি লাগে। এখন বসে বসে বানাই, এগুলো বানানোর দরকার নেই, আমি একটা বুদ্ধি দিতেছি আপনার, এখনই বানানোর দরকার নেই, জাস্ট দেখার জন্য নিচ্ছি। আসল 2টা জিনিস বাইর করে নিই, সরি। এই বের করলাম তো, একটু খেয়াল করেন, হ্যাঁ সরি, এগুলো একটু ফেলে দিই। এই এটা ওভাল নেন, স্ট্রোক থাকবে, ফিল থাকবে না, কতটুকু মোটা পরে ডিসিশন নিব। টোটাল সিলেক্ট, সেন্টার, সরি সরি সরি, গ্রুপ করা হয় নাই, কন্ট্রোল জি, তারপরে এই সুবিধাটা নিতে পারবেন। ব্যাস, এখন আপনার যদি মনে হয় অনেক বেশি গ্যাপ দরকার, সেটা দিতে পারবেন। অনেক কম দরকার, অনেক কম স্ট্রোক দরকার, এখানে আপনার কাছে কন্ট্রোলটা আছে, ঠিক আছে। তবে চাইলে এটা লোগো হিসেবে চালাই দিতে পারবেন ইচ্ছা করলে, খুবই ফাস্ট, ঠিক আছে। এই আর কি।
তো গ্রিড সিস্টেমের বেলায় আরো আরো দু একটা গ্রিড সিস্টেম আছে, সেটা আমি আপনাদের দেখাইতেছি। সেটা একটু জটিল, বলতে কাজটা করতে জটিল, বানাইতে জটিল না। এই যে দেখেন, এখন কাউন্ট করতেছি না, আনুমানিক ধরেন নিলাম কয়েকটা। কন্ট্রোল সি জি দিতে হবে, গ্রুপ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, রোটেট। খেয়াল করেন, হ্যাঁ, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই যে 45 ডিগ্রি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ও এন্টার, সরি, ও এন্টার, ক্লিক ছুটে গেছে না, দেখি তো, না, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ও এন্টার, ফ্লিপ পারফেক্ট। এভাবেও কিন্তু আপনি গ্রিড তৈরি করে কাজ করতে হবে। এভাবে তৈরি করলে কন্ট্রোল পাওয়া যায় অনেক বেশি। কন্ট্রোল বলতে শেপটা মানে বানানো অনেকটা সহজ হয়, অনেকভাবে আমরা এটাকে মুভ করতে পারি। যেমন ধরুন আমি কিছু করতে চাই, এবার ডিসিশন নিলাম না, দেখি কি বানাইতে পারি। শিফট এম, শেপ বিল্ডার, ওকে, এই যে দেখেন, ধরেন আপনি এখানে এবিসি বানাবেন, এই দেখেন কত সহজ। এই যে সরি, সিলেকশন চলে যায় কেন, টোটালটা সিলেক্টে থাকলে জি, এখন যেটা সিলেক্ট থাকুক সিলেকশনে থাকবে। কালার নিলাম, এই যে এটা শেপ থাকলে ভালোই তো। কি করবো বুঝতেছি না, এই দেখেন কত সুবিধা, দেখেন এই যে এ, এখান থেকে আপনি সুজো নিতে পারবেন, এখান থেকে আপনি বাঁকাও নিতে পারবেন, ইচ্ছা সুজো নিলাম, এই যে বি, ঠিক আছে, মানে আপনার মতো করে আপনি ড্র করতে পারবেন। সি, জায়গা হচ্ছে না, এরকম আর কি, মানে মুভিংটা, মানে এই যে অ্যাঙ্গেলে মুভিংটা নিতে পারতেছেন কেন, ওই যে খনাগুলো যে আছে এই জন্য সুবিধা আর কি। গ্রিড মানে কিন্তু স্ট্রেট লাইন হবে অলওয়েজ এরকম না, কিন্তু ওভাল দিয়েও করা যায়। আসেন ওভাল দিয়ে একটু করি, বাইরে করি। ওভাল দিয়ে করার পুরো শর্ত হচ্ছে আপনাকে অনেকগুলো ওভাল নিতে হবে ছোট ছোট করে। এখন কিভাবে নেবেন সেটা আমার একটু বলেন। অ্যাক্সেস ছোট, অ্যাক্সেস ছোট, অ্যাক্সেস ছোট, এরকম। কন্ট্রোল ডি দিয়ে তো বহুত লাইন নিয়েছেন, কন্ট্রোল ডি একটা লাইন নিয়ে ডি ওভালে কিভাবে নিব, তাহলে কি, তাহলে কি এটা অল্টার ধরে কন্ট্রোল ডি, এটা দিয়ে আরেকটা হবে, এটা দিয়ে একটা হবে না, হবে না, হবে না, হ্যাঁ হবে, এই যে দেখেন একটা না একটা কিছু তো হবে, এই যে দেখেন পারফেক্টলি এখান থেকে একটা শেপ আপনি বানাই দিতে পারবেন। যে স্যার আমি এখান থেকে একটা শেপ বানাতে চাই, সময় লাগবে, কিছু একটা চেষ্টা করলে হয়তো হইতেও পারে। ঠিক আছে, এই যে কানেক্ট হয়ে যায়, মানে এটা তো আসলে এটার জন্য করিনি। বলেন আপনাদের মাথায় কোনো প্ল্যান আসছে? ওভালের অনেকগুলো স্টেপ দরকার আছে, মাথায় আছে, একটু বলেন, আমি জানি। অফসেট পাথ, থ্যাংক ইউ। কে বলছো এটা? তুমি তুমি বলছো? মানে হয়েছে না, মানে তুই কনফিডেন্টলি বলো যে হ্যাঁ। তুমি নিজে যদি বলে বলো যে হয়েছে কি হয়েছে না জানি না, তাহলে হবে না। কনফিডেন্টলি ভুল হোক, অসুবিধা কি, আমরা তো শিখতেছি এই জন্য, ঠিক না? তোমারটা পারফেক্টলি হয়েছে বলে জিজ্ঞেস করলাম আর কি। তো এক্ষেত্রে আমরা যদি মাইনাসে চাই, মাইনাস কত, 15, দেখি কতটুকু লাগে, বা 15 মুখস্থ করার কিছু নাই। এখানে আপনি ডাউনেরও দিয়ে আপনার কতটুকু লাগবে সেটা আপনি এখানে ডিসাইড করেন যে হ্যাঁ এটুকু হলে হবে, ওকে। জাস্ট শিফট টু লিভ, ওকে, শিফট টু লিভ, ওকে, শিফট টু লিভ, ওকে, শিফট টু লিভ, ওকে, ঠিক আছে, একদম সমান হারে বলতে থাকবে, মনে থাকবে। আরেকটা ওয়ে আছে, ওটাতে 100% হবে কি না আমি নিশ্চয় দিতে পারবো না, মেজারমেন্ট ছাড়া আর কি। শেপ, সরি, এর নাম ভুলে গেছি, ব্ল্যান্ড টু, এটাতে একটা ক্লিক করেন, এটাতে ক্লিক করেন, বাস। এখন আপনি সংখ্যা বাড়ান, প্রিভিউ স্পেসিফিক স্টেপ কটা হবে এখান থেকে দিন, এভাবে চলে করা যায়। অ্যাকুরেটই আছে, বুঝতে পারছেন? এই আর কি। তাহলে আমরা এটা দিয়ে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই এক্সপ্লেন করে নিতে হবে। আর এটা তো ভাঙা আছে, কারণ এটা তো আমরা কোনো ইফেক্ট থেকে তৈরি করিনি। এই যে এটা দিয়ে আপনি চাইলে চেষ্টা করে দেখতে পারেন কোনো শেপ ওখান থেকে বের করা যায় কিনা। ঠিক আছে, যেমন এখান থেকে স্টার্ট করলাম আমরা, এই যে এখানে, তারপরে এদিক থেকে গেলাম, এদিকে, এদিক থেকে বেরিয়ে আসলাম, হ্যাঁ এই, আবার চিন্তা করতেছি এখান থেকে একটা শেপ নিয়ে কি করতেছি, চেষ্টা করতেছি। ওই যে দেখেন এখানে একটা বিপদ দেখা দিচ্ছে, ওইটার সাথে কানেক্ট হয়ে যাচ্ছে না। এটা এই শেপে কিন্তু কাজ করলে মনে রাখতে হবে এক শেপের সাথে কোনো ভাবে এক শেপ যেন না লাগে। যদি কানেক্ট হয়ে যায় তখন দুইটার দুই শেপ থাকে না, তখন হয়ে যাবে একটা শেপ। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনাকে একটা স্টাডি করে নিতে হবে। এরকমভাবে বারবার বলতেছি, 2 4 5 বার 10 বার করার পর হয়তো হবে না, হয়তো এর পরের বার হয়তো হইতে পারে। সে বিল্ডার দিয়ে টান দিলে কি কিছু আনসার বের হবে সবসময়, এরকম তো না। প্ল্যান করে গেলে, এই যেরকম আমরা প্ল্যান করে গেছি না এখানে, এই যে এবিসি, তারপরে এর আগে কি যেন করছি, এটা প্ল্যান করে গেছি কি করব, প্ল্যান করে গেলে সুন্দর হবে। বা একটা ওই প্ল্যানেই তো বারবার আমরা ড্র করবো, হয় না আবার, হয় না আবার, হয় না আবার, এই প্ল্যানে ড্র করবো। এই গ্রিড লোগোর উপরে গুগলে যদি আপনি চেক করেন,
অনেক আইডিয়া আপনি পাবেন। এই যে দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট কত রকমের গ্রিড দিয়ে তৈরি করা হয়েছে, এই যে দেখেন, এই যে দেখতেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের প্রতি, যে আপনারা সবচেয়ে কঠিনটা প্রথমে না ধরে সহজগুলো ধরার চেষ্টা করেন। প্রথমে গিয়ে যদি অ্যাপেল একটা ধরেন, আমার মনে হয় না এটা বানাইলে খুব বেশি প্রফিট হবে। কারণ এটা বানানোর দরকার কি? এটা দিয়ে আপনি যদি কিছু একটা তৈরি করেন, অ্যাপেলটাই তো হবে। ওটা কি আপনি ব্যবহার করতে পারবেন? ওটাকে আপনি পোর্টফোলিওতে আপলোড দিতে পারবেন যে অ্যাপেল আপনার কাছ থেকে লোগো বানিয়ে নিছে? তার মানে আমরা যেটা বানাইলে কাজ হবে, এই লেটার বানানোর চেষ্টা করবো সবসময়। অর্থহীন কোনো লোগো বানানোর দরকার নেই। বুঝতে পারছেন না? কারণ অর্থহীন লোগো দিয়ে সেটা আপনি কোথায় কখন ব্যবহার করবেন সেটা কোনো আনসার নাই। লেটার বানাইলে আজকে আর, কালকে ও, পরশু বি, এর আগে একটা টার্গেট নিতে পারেন অথবা নিজেকে একটা চ্যালেঞ্জ দিতে পারেন যে আমি এ থেকে জেড পর্যন্ত সবগুলো লেটারের উপরে 5টা করে লোগো বানাবো। আপনি একদিনে বানানোর দরকার কি? কয়েক মাস সময় নেন। এ দিয়ে একটা না 10টা লোগো করেন, বি দিয়ে 10টা লোগো করেন, সি দিয়ে করেন, একটা চ্যালেঞ্জ ফুলফিল করেন। কাউকে যদি আপনি কখনো দেখানোর প্রয়োজন হয়, আপনি একটা পোস্ট বা আপনার প্রোফাইলে এক নাগারে সবগুলো লোগো গ্রিড দিয়ে পোস্ট করেন। এটা বিহিনসে অটোমেটিকলি পপুলার হবে। এরকম কোনো প্রোফাইলে এক নাগারে সব গ্রিডের লোগো নাই। তো এটা একটা দারুণ জিনিস হবে না? এই, ঠিক আছে, এই যে, অনেক আছে, কিন্তু বারবার বলতেছি কঠিন মনে হবে এমন কোনো কাজ করার দরকার নেই। যেমন এটা একটু কঠিন, এটা একটু কঠিন, এটা একটু কঠিন, কঠিন হলে করবো না। যদি এটা কঠিন হওয়ার কথা না, কিন্তু এটা করবো না। আমরা করবো হচ্ছে এরকম সহজ। বুঝতে পারছেন? যেটা থেকে আপনি শিখতে পারবেন। এই যে দেখেন, সহজ চেনা যায়, জি, ডি, ঠিক আছে, এই যে দেখেন এগুলো সহজ। এটা অনেক আছে, এই যে দেখেন জি তৈরি করছে। আমরা আমাদের গিটটা দেখে জি তৈরি করতে পারতাম না? পারতাম, কিন্তু হয়তো তখন মাথায় আসে নাই, কিন্তু এটা দেখার পরে কি প্ল্যান চলে আসছে। আমরা যে শুধুই বক্সটা তৈরি করছি, ওটাতে তো ইজিলি আমরা জি তৈরি করতে পারতাম। দেখছেন? এই জন্য প্ল্যান করে যদি আপনারা গ্রিড নিয়ে ঘাটাঘাটি করেন, অনেক শিখতে পারবেন। এরপরে তো বলতেছি যে একটা শেপের উপরেও আপনি চাইলে ড্র করতে পারবেন, ঠিক আছে? তো ওরকম একটা ইমেজ খুঁজতেছি, পাওয়া যায় কিনা। ইমেজের উপরে আপনি দেখেন, এখানে একটা ছোট দেখতেছি, ইমেজের উপর থেকে সে স্ক্র্যাচ করে তারপর নিয়েছে। আরো একটা যদি পাই তাহলে বুঝতে সহজ হবে। যেগুলো আমাদের জন্য এখন খুব কঠিন, আমরা চেষ্টা করবো এগুলা। বুঝতে পারছেন? বারবার বলতেছি আপনাদেরকে যে যদি গ্রিডের উপরে ডিপেন্ড করে করেন তাহলে অনেক সহজে অনেক লোগো বানাতে পারবেন। কিন্তু এখন গিয়ে বানাইতে গেছেন এই যে এরকম পাখির মতো দেখতে, এরকম প্রাণীর মতো দেখতে, এগুলো বানাইতে গিয়ে অনেক কঠিন হবে। কারণ আপনি তো এটা দেখতেছেন যেভাবে, হয়তো সেম এভাবে ড্র করলে হয়তো কাছাকাছি একটা হবে, কিন্তু এর বাইরে গিয়ে যদি কোনো কিছু করতে বলা হয়, ওই প্ল্যানটা তো আসতেছে না, তাহলে আপনি এটা করে লাভ কি? আপনি করার চেষ্টা করবেন কি সিম্পল যেগুলো, এটা চেষ্টা করতে পারেন। এখানে এটা চেষ্টা করতে পারেন। প্রায় তো চ্যানেলেও ভিডিও মনে হচ্ছে আছে, এই যে এটা তো আপনি না করতে পারলেও যে এটা ভিডিও আছে, দেখতে পারেন। এভাবে আপনার স্কিলগুলোকে আরো বেশি অ্যাডভান্স লেভেলে নিতে হবে। ক্লিয়ার? এবার আগামী ক্লাসে আপনারা আপনাদের নিজেদের নামে দুইটা লেটার ব্যবহার করে, একটা লেটার ব্যবহার করে এই গ্রিড সিস্টেমের মাধ্যমে চেষ্টা করেন একটা সিম্পল লোগো বানিয়ে নিয়ে আসার জন্য। ঠিক আছে সবাই? থ্যাংক ইউ। তো এবার আমরা আরেকটা বিষয় শিখতে চাই, যদিও এটা আমাদের খুব বেশি কাজে দেয় না, তারপরেও এটা দিয়ে অনেকে দেখলাম যে বানায়, এই জন্য আমি আপনাদের দেখাইতেছি। ধরেন আমি এখান থেকে একটা শেপ কাটিনি, নাইফ দিয়ে কাটলাম, সরি, হ্যাঁ, এটা থাক, একটু রাউন্ড করে দেয়, ভালো লাগবে দেখতে। ওকে, তো এটা নেওয়ার পরে আপনি চলে যাবেন, ওই যে বলছিলাম ট্রান্সফর্মের আরো কিছু কাজ আছে, মনে আছে কিনা? এটা দিয়ে অনেকগুলো উদাহরণ দিয়েছিলাম, প্রথমে একবার, মাঝখানে একবার, এখন আবার দিতেছি, এগুলো থার্ড টাইম হচ্ছে। তো এখন ধরেন কত ডিগ্রি, 45, কয়টা কপি লাগবে জানি না, 10টা দিলাম আনুমানিক। এখানে শুধু সিলেক্ট করে আপের, দেখছেন উল্টা যাচ্ছে, তো ডাউনেরও এই যে সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেল। এখন আপনি যদি এটাতে চাপ দেন কি হবে, গ্যাপ বাড়বে, কমবে, আরো ক্লোজ হবে। মনে করেন এখান থেকে আর একটু ক্লোজ করবেন, তাহলে এটা দিয়ে এবার একটু রোটেট হবে, বা আর একটু গ্যাপ মেনটেন হবে, ইচ্ছা। তো এটা দিয়ে আপনি চাইলে বানাতে পারবেন। এখানে 10টা লাগছে কিনা চেক করতে পারেন। এখানে 9 না, 8 না, 7, 6, তার মানে 7টা। ওকে, এখানে ধরলে কিন্তু মুভ হবে, ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু একটাতে বেস করে আসছে। তাহলে আপনি এটাকে আলাদা করার জন্য এটা করতে পারেন। প্রত্যেকটা কিন্তু এখন ইন্ডিভিজুয়াল হয়ে গেছে, এই যে, এই যে
সবাই কি বুঝতেছেন? ওকে, তাহলে আমরা চাইলে এটার মধ্যে ওই 3D ফিল আনার জন্য কি করতে পারি জানেন সবাই? কন্ট্রোল সি কন্ট্রোল এফ গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, সেটা আপনি কিভাবে, যেমন দেখেন এটা এই পাশ থেকে, এই পাশ থেকে, এটা এই পাশ থেকে, সবগুলো এক পাশ থেকে দেন, ভালো লাগবে। গ্রেডিয়েন্ট একটু ঠিক করে করেন, তাহলে একই রকম ফিল পাওয়া যাবে আর কি। ঠিক আছে, সরি জি, জি দিতে যে টি চলে আসছে, টি। তো এইগুলো ধরে ফেললাম শিফটের মাধ্যমে, সবগুলো ধরা হয়েছে কিনা, একটা বাকি আছে, কন্ট্রোল জি, সবগুলো গ্রুপে চলে আসছে। আমরা চাইলে ওটাকে মাল্টিপ্লাই করে ব্লেন্ড করতে পারি। একটু মনে হয় নোটসে এটা করতে চাই, কোনো নড়াচড়া করা যাবে না, উপরেটা মনে হয় নোটসে, এই যে সিলেক্ট করতে চাই নোটসে। এক্সপ্যান্ড আর হচ্ছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এই দুইটা জিনিসের মধ্যে আসলে কোনটা কখন ব্যবহার করবো আপনি, বা পার্থক্যটা কি? একদম ক্লিয়ার করে দিই তাহলে এখনই। তাহলে আমরা যদি কোনো শেপের মধ্যে স্ট্রোক দেই, সেই স্ট্রোকটাকে যদি আমরা কখনো মনে করি ফিলে কনভার্ট করবো, কখনো কখন সেটা হইতেছে যেমন আপনি এখন কাটবেন, ওটা আলাদা করে দেখে কাটবেন। তো কাটার যে কারণ হচ্ছে যে আপনি যেখানে এই অংশটা চাচ্ছেন না, এই অংশটা চাচ্ছেন না, আপনি ইরেজার দিয়ে ইজিলি কেটে ফেলতে পারবেন। আনসার হচ্ছে যে অতিরিক্ত তো স্ট্রোক বিল্ড হচ্ছে, তা আমরা সেটা চাই না। তা তখনই আমরা এই স্ট্রোককে এক্সপ্যান্ড মানে ফিলে পরিবর্তন করার জন্য এটা অ্যাপ্লাই করব, এবং সেটা দেখতেই পাচ্ছেন আনসার নতুন করে কিন্তু আর স্ট্রোক বিল্ড করতেছে না, কারণ এখানে তখন এই মুহূর্তে স্ট্রোক উপস্থিতি নাই। বুঝতে পারছেন কেন আমরা এক্সপ্যান্ড করি? এবার আরেকটা কারণ হচ্ছে যখন আমরা একটা টেক্সট লিখি, এবং এই টেক্সটটা হয়তো আপনার পিসিতে আছে, ফন্ট আছে, এই জন্য আপনি ব্যবহার করতেছেন। যখন আপনি আমার এখানে নিয়ে আসবেন ক্লাসে আমাকে দেখানোর জন্য, আনার পরে দেখলাম যে এটা এরকম একটা ব্লক হয়ে থাকে, পিঙ্ক কালার দিয়ে, কোনো একটা কালার দিয়ে ব্লক হয়ে থাকে, মানে ওই শেপটা। তো সেটা কেন হয়ে থাকে? আপনার পিসিতে সেই ফন্টটা আছে, আমার এখানে নাই বলেই তো মানে মিসিং শো করতেছি। এবং ফাইলটা ওপেন করার সময় আমাকে নোটিফিকেশন দিছে, হয়তো আমি খেয়াল করি নাই যে আপনার এখানে ফন্টটা নাই। তাই কথা হচ্ছে যে আমার এই ফন্টটার জন্য আরেকজনের পিসিতে যখন ফাইলটা ওপেন হবে কোনোভাবে মিসিং না হয়, তখন আমরা কি করি, এক্সপ্যান্ড করতে পারি। যদিও এক্সপ্যান্ড করা হয় না, টেক্সের এক্সপ্যান্ডের অপশন হচ্ছে আউটলাইন, তবে আপনি এক্সপ্যান্ড করে আউটলাইন করতে পারবেন। বুঝতেছেন? এবার আমরা শিখবো হচ্ছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, যেটা এটা হচ্ছে যে আপনি কোনো একটা ইফেক্ট অ্যাপ্লাই করবেন। যেমন ধরেন আমরা একটা ইফেক্ট অ্যাপ্লাই করতেছি হচ্ছে এই অপশন থেকে আর্ক, ধরেন ভার্টিক্যালি এটা আপনি অ্যাপ্লাই করছেন। এখন এই ইফেক্টটা যে অ্যাপ্লাই করছেন, মনে রাখবেন ইফেক্ট বিশেষ করে এই ধরনের র্যাপিং কোনো ইফেক্ট যদি আমরা অ্যাপ্লাই করি, ওই অবজেক্টটা যদি আপনি রুটেট করতে চান, ইফেক্ট কিন্তু রুটেট হয় না। ইফেক্ট তার এই পাশেই সে ইন্ডিকেট করে রাখে, আপনি রুটেট করলেও দেখবেন এটা ঘুরে ফিরে জায়গায় আছে, ঘুরে ফিরে জায়গায় আছে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি এভাবে না করে চাচ্ছেন যে একেবারে অ্যাকুরেট ফ্লিপ করে ফেলতে, ও এন্টার ফ্লিপ হরিজন্টাল 100 বার দিলেও হবে, কিন্তু আপনি টেরই পাবেন না, ওই ইফেক্ট ইন্ডিকেট করে রাখছে, একদিকে ফিক্সড করে রাখছে। এক্ষেত্রে আমরা যদি মনে করি অ্যাপিয়ারেন্সটা অ্যাপ্লাই করব, তখন এটা সাধারণ অবজেক্টে কনভার্ট হবে, মানে ওই ইফেক্টটা আর অ্যাক্টিভ থাকবে না, উপস্থিত থাকবে না। তাহলে আমরা এক্সপেরিয়েন্স দিতেছি, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স হয়ে গেল। এবার আপনি রোটেট করলো, মনে হবে না কোনো ইফেক্ট আছে কিনা। এবার আপনি যদি ফ্লিপ করতে চান, তাও ইজিলি ফ্লিপ হবে। সুবিধা কি তাহলে? এই যে আমরা ইফেক্ট অ্যাপ্লাই করলাম, অ্যাপিয়ারেন্স দিলাম, এটা তো এক্সপ্যান্ড করলেই মনে হচ্ছে সুবিধা, অ্যাপিয়ারেন্স করলে সুবিধা। তাহলে অসুবিধা কি, না অসুবিধা আরও আছে, সেটা দেখতে যাচ্ছি। এবার হচ্ছে ধরেন আমি এবার ড্রপ শুরু দিতেছি, চিন্তা করলাম ড্রপ শুরুটা একটু কমানো দরকার, অ্যাঙ্গেল চেঞ্জ করা দরকার। কোথায় করব? উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স প্যানেল, ওখানে সিলেক্ট করে, আপনার অলরেডি গেছেন এই প্যানেলে, এই যে দেখেন করতে পারবেন। কিন্তু যখন আপনি ভালো করে এখানে খেয়াল করেন আসছে কিনা, অন্য অবজেক্ট করলে কিন্তু আর থাকবে না, এটাতে ক্লিক করলে থাকবে, কারণ এটাতে আপনি কোনো একটা ইফেক্ট অ্যাপ্লাই করছেন, এই যে স্পষ্ট দেখতে পাচ্ছেন ড্রপ শুরু। প্রশ্ন হচ্ছে যে অ্যাপিয়ারেন্স করলে করে থাকবে? ট্রাই করি তো। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স মার্জ করে ফেলছে, ওই ইফেক্টটা এই মুহূর্তে উপস্থিতি নাই। রাইট ক্লিক দিলে ইফেক্টটা কি হিসেবে আছে, আলাদা একটা রেস্টার ফাইল হিসেবে আছে। এই যে আনগ্রুপ দিতেছে দেখেন, আনগ্রুপ, এই যে দেখেন শেপটাকে সে সুন্দর আলাদা করে দিছে, কালার করতে পারছেন, সব করতে পারছেন, স্ট্রোক কালার করতে পারছেন, সব করতে পারছেন। তাহলে শেডো কই গেল? শেডোকে সে আলাদা করে দিছে। শেডো মানে সাধারণত অবজেক্ট, শেডো মানে হচ্ছে একটা ইমেজ আনলে যেরকম রেস্টার ফাইল হয়ে থাকে, এই শেডোটা হচ্ছে এরকম একটা রেস্টার ফাইল। এখন এটাতে আপনি চাইলে কালার টালার কিছু করতে পারবেন না। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয় আর কি। আর কোনো প্রশ্ন আছে কারো?
অ্যাপিয়ারেন্স এক্সপ্যান্ড এবং এই এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সের তো পার্থক্য ক্লিয়ার হয়েছে? দুইটা কাজ কিন্তু, হ্যাঁ, এই আর কি। অনেক সময় দেখা যায় স্যার একই শেপের মধ্যে একই কাজ করতে গেলে স্যার আমি দেখছি এক্সপ্যান্ডও করছেন আবার এপিআরএস এক্সপ্যান্ডও হ্যাঁ 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 কেন কেন এইটা দারুণ একটা কোশ্চেন করছেন। একদম মানে পারফেক্ট আনসারটাই হচ্ছে এইটার মধ্যেই হবে। আমরা যে ড্র করতেছি এটার নাম কি? এটা একটা লাইন। কি হিসাবে আসছে এটা? কালার দে ভাই, অনেক মোটা লাগতেছে। এটা একটা লাইন আসছে স্ট্রোক হিসাবে, স্ট্রোকের উপর বেস করে কিন্তু আসছে। তাই আমরা এটার মধ্যে একটা ইফেক্ট দিব। সরি, কন্ট্রোল ডি, কন্ট্রোল জি গ্রুপ। এখন কথা হচ্ছে ইফেক্ট কি? কোনো একটা ইফেক্ট আমরা এখান থেকে ফ্ল্যাগ বা কিছু একটা দিলাম। আমরা যদিও জিগজ্যাগ দিছিলাম, এখন ফ্ল্যাগ দিতেছি। আপনাদের কথা শুনে ফ্ল্যাগ ভার্টিক্যাল না হরিজন্টাল হবে। ওকে, ডান, ওটুকুই চলবে। ওকে, এখন কাজের প্রয়োজনে আমরা এটাকে ছোট করব। ছোট করতে গেছি, দেখেন ঘন করে ফেলতেছে। তারপরে আমি কাজের প্রয়োজনে এটাকে রোটেট করব, মহাবিপদ, হচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি? এখানে প্রথমে আমরা করতে পারি হচ্ছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। স্ট্রোক কিন্তু আছে এখনো, কিন্তু স্ট্রোকে ফিলে কনভার্ট করার সুযোগ কিন্তু আমাকে দিল না, কারণ আমরা পরে অ্যাপ্লাই করছি হচ্ছে ইফেক্ট, যেটা ফ্ল্যাগ আছে। তো ইফেক্টটাকে বলতেছে আপনি কি কাজটা করবেন কিনা, বা আমরা করবো বলেই কিন্তু এখানে আসছি। দিলাম এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এখন আর ইফেক্ট নাই, অলরেডি দেখতে পাচ্ছেন এখান থেকে ভ্যানিশ হয়ে গেছে, মানে মার্জ হয়ে গেছে। এখন অ্যাক্টিভ হচ্ছে স্ট্রোক। চাইলে আপনি এখান থেকে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। কথা হচ্ছে স্ট্রোককে এখন আবার ফিলে পরিবর্তন করতে চাই, যেন ছোট করলেও ঠিক থাকে। আমি একটু মোটা করে নিই, তারপর বলতেছি। এই যে এখন কিন্তু অ্যাপিয়ারেন্স নাই, আসছে এক্সপ্যান্ড, ফিলে কনভার্ট করার জন্য। ওকে, এখন যদি আপনি দুইটা দেওয়ার পরে ছোট করতেছেন আনুপাতিকের, যত ছোট করেন আনুপাতিকের সেটা চিকন হবে। মানে দুইটার কারণ হচ্ছে একই জিনিসের দুইটার বিষয় যদি থাকে, দুইটাই দিতে হবে। ঠিক আছে, এটা মুখস্থ করার কিছু নেই, সিচুয়েশন উপর ডিপেন্ড করতেছে যে আমরা আসলে কোনটা অ্যাপ্লাই করবো আগে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসের মূল বিষয়, সেটা হচ্ছে প্রেজেন্টেশন। অফ করে দিব না বাড়াই দিব? আমরা লাস্ট ক্লাস করছি, এই ফাইলটা কি আছে কিনা খুঁজতেছি। 11 এটা না, লাস্ট ক্লাসে আমরা লোগোটা বানাইছি এবং আজকেও বেশ কিছু লোগো বানানোর চেষ্টা করছি, অনেকগুলো ক্লু শেয়ার করলাম। তারপরে আশা করি এই জিনিসগুলো অ্যাপ্লাই করে লোগো বিষয়টাকে আরও ইমপ্রুভ করবেন। আজকে আমাদের কথা হচ্ছে যে যত সিম্পল লোগো আমরা বানাই না কেন, ক্লায়েন্টের সামনে আমাদেরকে হাজির করতে হবে সুন্দর প্রেজেন্টেশন করে। ঠিক আছে, প্রেজেন্টেশনের মধ্যে আমাদের একটা হিডেন সুবিধা নিতে হবে। কি সুবিধা? হিডেন সুবিধাটা হচ্ছে যে আমরা ক্লায়েন্টকে পাঠাবো, ঠিক আছে, যদি ক্লায়েন্ট রিজেক্ট করে দেয় বা মার্কেট প্লেসে আপলোড করবো, ওখানে যদি রিজেক্ট হয়ে যায়, তাহলে আমার এই এত কষ্টের কাজটাকে আমি বাস্কেটে ফেলে দিব, রিসাইকেল বিনে ফেলে দিব? না, আমরা ওইটাকে পরবর্তী টার্গেট হচ্ছে যদি রিজেক্টেড হয়, আমার বিএনসি আপলোড করবো, এটা আমার পোর্টফোলিওতে থাকবে, হোক ভালো হোক না হোক। আমি তো কষ্ট করে করছি, আমি তো আমার বেস্ট দিয়ে করছি, তাই না? তা আমি যেহেতু আমার সর্বোচ্চটা দিয়ে করছি, এটা আমার অ্যাসেট হিসেবে থেকে যাক না, যেহেতু ক্লায়েন্ট নেয় নেই, অ্যাসেট কার্ড তখন এটা আমার নিজস্ব অ্যাসেট। এই জন্য আমাদের হিডেন সুবিধাটা হচ্ছে আমরা বিহেন্সের সাইজকে টার্গেট করে আমরা এই প্রেজেন্টেশন করবো। যেটা আমরা ফেসবুকে আপলোড করতে পারবো, এটা আমরা ক্লায়েন্টকে দিতে পারবো, না হলে ওটা আর নতুন করে চেপেচে করার কিছু নাই, ওটাকে আমরা বিহেন্সে আপলোড করতে পারবো। তো এই জন্য আমরা একটা ল্যান্ডস্কেপ সাইজে পেজ দিব, প্রেজেন্টেশনের যে বিষয়টা বলতেছে আপনাদের, ল্যান্ডস্কেপ সাইজে। তো আমি এটাতে করি, আমার মনে হয় সুবিধা হবে, ল্যান্ডস্কেপ সাইজে। এখন বলতে পারেন এটা কি বিহেন্সের সাইজ? আমি এগুলো গোটা নিয়ে আসি, কপি পেস্ট। এবার বলেন আমারে, এটা কি বিহেন্সের সাইজ? না, তবে বিহেন্সের সাইজটা কিছুটা ল্যান্ডস্কেপ টাইপের, এটুকু সবাই জানেন। 1400-900, থ্যাংক ইউ। এখন 1400-900 তো নিলাম না, কিন্তু প্রশ্ন করতে পারেন যে 1400 তো নেন, তাইলে অবশ্যই নিতে পারবো। আমরা আগে রুলারে চলে যাবো, রাইট ক্লিক, পিক্সেল চুজ করব, এখানে আমরা ক্লিক করব, পিক্সেল চলে আসছে অলরেডি 1400 আর হচ্ছে 1400-900 সাইজটা কিন্তু অনেক বড়। তো আমার মনে হয় অনেক বড় করে কাজ করা একটু টাফ, কারণ কন্ট্রোলের বাইরে চলে যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের যদি পিসি কনফিগারেশন তেমন একটা ভালো না, তাহলে আমরা এত বড় পেজ নিলে আমাদের পিসি কিছুটা ল্যাগ করতেও পারে, কারণ আমরা একটা পেজে অনেকগুলো প্রেজেন্টেশন করবো, তাহলে এটা একটা অসুবিধা। প্রশ্ন হচ্ছে যে এই পারফেক্ট সাইজ না নেওয়ার পরও এই সাইজটাকে কি আমরা ওই বিহেন্সের সাইজে সেভ করতে পারবো কিনা, এটাই তো কথা। অলরেডি এটা সাইজ দেখতে পাচ্ছেন, এই 588 পিক্সেল, 393, মানে তেমন একটা পারফেক্ট মেজারমেন্ট মেনটেন করা হয় নাই। আমরা এইটুকু শিওর হয়েছি যে এটা একটা স্কোয়ার না, এটা একটা ল্যান্ডস্কেপ টাইপের একটা শেপ, আনুমানিক। এখন
এইটাও আপনি চাইলে আপনার বিহেন্সের সাইজে সেভ করতে পারবেন। কিভাবে? নাম্বার ওয়ান হচ্ছে এই সাইজটা কিন্তু আমরা ইচ্ছা করলে জেপিজি করতে পারি না। ক্লায়েন্ট কিন্তু পাঠাতে হবে কি, প্রথমে পাঠাতে হবে জেপিজি। বারবার জেপিজি পাঠানোর পরে যখন রিভিশন শেষ হবে, এরপরে বলে যে ভাই আপনি মেইন ফাইল দেন, মূল ফাইল দেন বা এআই ফাইল দেন, তার মানে আমরা ইলাস্ট্রেটর ফাইলটা পাঠাবো। কিন্তু প্রথমে কি পাঠাবো আমরা? জেপিজি তো আসতেছেই না। জেপিজি কমান্ড কিন্তু ইলাস্ট্রেটরে শিফট অল্টার কন্ট্রোল এস, এটা হচ্ছে সেভ ফর ওয়েব অপশনটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না, এইটা হচ্ছে এখানে লুকে আছে, এই যে সেভ ফর ওয়েব অল্টার শিফট কন্ট্রোল এস। যারা শর্টকাট ধরতে ভালোবাসেন তাদের জন্য আদর্শ একটা শর্টকাট, এটা খুব ভালো লাগে এটা দিতে, নাকি? যারা দিতে ভালোবাসেন, যারা দিতে ভালোবাসেন না মনে করবেন যে একটা উটকু ঝামেলা এসে পড়লো নাকি। এই শর্টকাটটা আসলে আপনাদেরকে অভ্যস্ত হইতেই হবে, কারণ আমাদের প্রায় সময় জেপিজিতে সেভ করা লাগবে। কতবার আমরা ওখানে যে এক্সপোর্ট থেকে খুঁজে বাই করবো এই সেভে। দেখেন আমি আসলে সবসময়ই কমান্ড ব্যবহার করি, আমি নিজেও অপশন খুঁজে পাচ্ছিলাম না। শর্টকাট কিন্তু সবসময় অ্যাপ্লাই করি, ওই যে এখান থেকে অ্যাপ্লাই করা হয় না কখনো। করবেন কেন? কারণ আপনারা যেহেতু প্রফেশনালি কাজ শিখতেছেন, আপনাদের যদি ওখান থেকে যে অ্যাপ্লাই করতে হয় তাহলে কেমনে হবে? তো অবশ্যই কিবোর্ড শর্টকাট অ্যাপ্লাই করবেন। তা আমরা যদি জেপিজি করতে চাই, ইলাস্ট্রেটরে জেপিজি করার পূর্ব শর্ত হচ্ছে আপনি যে এরিয়াটা জেপিজি করতে চান ওইটা আর্টবোর্ডের মধ্যে হইতে হবে। তো আমাদের আর্টবোর্ডের মধ্যে তো এগুলা জেপিজি কমান্ড দিলাম, অল্টার শিফট কন্ট্রোল এস, এগুলোই তো জেপিজিতে আসতেছে। কিন্তু আমার দরকার আমার কাজটা জেপিজিতে আসুক। তাহলে প্রথমে আমাকে এই শেপটার সাইজে আর্টবোর্ডকে কনভার্ট করতে হবে। তো আর্টবোর্ডকে কনভার্ট করার জন্য অবজেক্ট মেনু থেকে চলে যাবে একদম নিচের দিকে, আর্টবোর্ড ফিট টু সিলেক্টেড। ফিট টু সিলেক্টেড কি লেখা? আর্ট। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা শর্টকাট সেট করা, শিফট কন্ট্রোল এ বা কন্ট্রোল শিফট এ, একই তো কথা। কথা হচ্ছে যে এই শর্টকাটটা বাই ডিফল্ট ছিল না, বাই ডিফল্ট এখানে কোনো শর্টকাটই ছিল না। আসলে আমাদের অনেক বেশি আর্টবোর্ডে যেতে হয়, কনভার্ট করতে হয়, আর্টবোর্ড আমাদের প্রয়োজন, বারবার আমরা জেপিজি করে থাকি। তো কতবার আমরা ওই অবজেক্ট থেকে একবারে স্ক্রল করে নিচের দিকে এসে তারপরে ফিট টু সিলেক্টেড আর্ট দিয়ে আর্টবোর্ড করবো। এই জন্য আমি এই শর্টকাটটা ব্যবহার করছি। তো আপনারা চাইলে ওই অফসেট পাতে যেভাবে শর্টকাট অ্যাড করছেন এইভাবে আপনারা অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তা আমি আপনারা অ্যাড করে নিন, ওটা দেখানোর দরকার মনে করতেছি না, কারণ আপনারা তো অলরেডি অফসেট পাত সম্পর্কে জানেন এবং নিজেরা সবাই মনে হয় সেট করছেন। তো এই জন্য এখানে সেট করে আবার প্রোফাইলটা সেট করতে হয়। ভাইয়া এটা স্যার সেট করে ওইখান থেকে সেট করে আবার প্রোফাইলটা সেট করতে হয়। কোন প্রোফাইল? এইখানে কখন স্যার এটা কিবোর্ডে সেট শর্টকাট সেভ করলাম, ওই ইলাস্ট্রেটর কেটে দিলে আবার তার এটা সেটটা চলে যায়। আপনার চলে যায় কেন? তো কেউ চলে গেছে এরকম এক্সাম্পল আছে যে ইলাস্ট্রেটর সেট করছেন, চলে যাওয়ার কথা না। আপনি কি ল্যাপটপটা তাহলে নিয়ে আসেন, কী কারণে চলে যায় দেখবো আগামী ক্লাসে, একটু নিয়ে আসেন তাহলে। ঠিক আছে, তাহলে আমরা মূল ক্লাসে যাই। কথা হচ্ছে আমরা আর্টবোর্ড করার জন্য অবশ্যই আপনারা শর্টকাট ব্যবহার করবেন। শর্টকাটটা কিভাবে সেট করতে হবে সেটা তো আপনারা জানেন। এখন আপনারা যদি না জানেন এখনই বলেন, আগামী ক্লাসে এসে বললেন না আমি জানি না। এখন এটা নিয়ে কথা হচ্ছে আগামী ক্লাসে কেন কথা বলবো, ঠিক না? শর্টকাটকে আপনারা পারবেন সেট করতে? সবাই পারবেন না? যারা চুপ আছেন তারা কি পারবেন না? পারবেন না? পারবে তো, নিজের মতো করে নিতে পারবো। পারা যাবে ভাইয়া। শর্টকাটটা নিজের মতো। হ্যাঁ, নিজের মতো, কিন্তু মনে রাখতে হবে ওই শর্টকাট ফ্রি আছে কিনা, বা আপনি শর্টকাটটা দেখবেন আগে যে ফ্রি আছে কিনা। আমি এই শর্টকাটটা এখান থেকে নিয়েছি, এখান থেকে নিচে হচ্ছে কোনটা আমি তো নিয়ে নিচ্ছি এখন মনে পড়তেছে না, এখান থেকে কোনো একটা নিয়ে নিচ্ছি। আমি মোটামুটি এটা আমি খুঁজে বের করছি যে এটা ফ্রি আছে, মানে এই শর্টটা আমার কাজে লাগে না, এটা আমি নিচ্ছি। মনে আছে কিনা অফসেট পাথের এই শর্টকাটটা কিন্তু আমরা অলরেডি অফসেট পাথে ট্রান্সফার করছি এবং শিফট কন্ট্রোল এটাও কোনো একটা জায়গা থেকে ট্রান্সফার করছি, ঠিক আছে? হয়তো আপনারা শর্টকাটটা অ্যাপ্লাই করার আগে এখান থেকে চেক করে নিন শিফট কন্ট্রোল এর নামে কোনো শর্টকাট মানে কোনো কিছু আছে কিনা, ঠিক আছে? তো আমি ফ্রি আছে বলে ওটা নিচ্ছি। যেমন আমার ফ্রেন্ড আছে, সে কাজ করে শিফট কন্ট্রোল বিতে, আমিও দেখলাম শিফট কন্ট্রোল বিও ফ্রি আছে, তখন তার সুবিধা ওটাতে। এটা আমি শিফট কন্ট্রোল এটা কেন নিছি, আমার এই নামের সাথে কাজের একটা মিল আছে। যেমন অল সিলেক্ট কন্ট্রোলে শিফট কন্ট্রোলে এটা আর্টবোর্ড সিলেক্ট, ওই সিলেক্টের সাথে মিল রেখে আমি এটা নিছি আর কি, ঠিক আছে? কন্ট্রোলে মানে অল সিলেক্ট তো সবাই জানেন, এই আর কি। তারপরে একটু দেখাই দিই অবজেক্ট মেনু থেকে না, আমরা আর্টবোর্ড বা কমান্ড সেট করার জন্য যে কোনো জায়গার কিবোর্ড শর্টকাট টুলস না মেনু হবে, কোন মেনুর মধ্যে অবজেক্ট আর্টবোর্ড ফিট টু, ঠিক আছে? ফিট টু কিন্তু দুইটা আছে, নিচেরটা সিলেক্টেড আর্ট, এটা অ্যাকচুয়ালি থাকে না, ব্ল্যাঙ্ক থাকে। আমি একটু ডিলিট করে দেখাইতেছি, এইরকম ডিলিট থাক, ক্লিক করে শিফট কন্ট্রোল এ, যেটা আমি সেট করছি, দেন ওকে ইয়েস। মানে ইয়েস বলতে আপনাদের নাম আসতে পারে, আপনারা একটা এবিসিডি দিয়ে দিন, ঠিক আছে? এখন কিন্তু আর্টবোর্ড নাই, বারবার মুভ করে দেখাচ্ছি, ঠিক আছে? শিফট কন্ট্রোল এ দিতেছি, খেয়াল করেন ওইটা সুইচ করে চলে আসছে এটা নিচে, এই যে দেখেন শিফট কন্ট্রোল এ,
সরি শিফট কন্ট্রোলে, এই যে শিফট কন্ট্রোলে, শিফট কন্ট্রোলে, শিফট কন্ট্রোলে। এখন আপনি যদি অল্টার কন্ট্রোল শিফট এস দেন, ওই ওই অংশটুকু এত এরিয়া থাকতে, এতটুকু এত কাজ থাকতে, এখন শুধু এইটুকু এরিয়াই সেভ হবে, এবং সেটা পিএনজি জেপিজি, তারপরে জেপিজি যাচ্ছে। লাস্ট কথা হচ্ছে যে আমরা চাই বিহেন্সের সাইজে সেভ হোক, তাহলে আপনি এখানে উইথটা জাস্ট আউটপুটের সময় বাড়াই দিলেন 1200। এখানে বলতে পারে স্যার এখানে তো 1200 নাই, এখানে 1300 হয়েছে। সরি, এখানে 1200 হবে না, উপরেরটাতে 1200 হবে। আমি নিচেরটাতে 1200 দিচ্ছি, আবার দিতেছি জেপিজি উইথ হবে 1200, না 1200 না তো, আমাদের সাইজ তো হচ্ছে 1400। এই যে নিচে কত দেখলাম 978 না হোক না 750 হোক, ওটা আমার দেখার সময় কই। আমাদের ওই একটা সাইজ ঠিক আছে কিনা এটাই তো দরকার। ভিএন্সের ক্ষেত্রে বিশেষ করে হাইট দেখতে হয় না, হাইট যদি আপনি 500 দেন, 900 দেন, 1500 দেন, ওটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে না। আপনার কাজটা যদি ওইরকম সাইজে আপনি প্রেজেন্টেশন করেন, আপনি করেন, অসুবিধা কি? উইথটা ফিক্স রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মূল কথা আর কি। চলেন আমরা এখন প্রেজেন্টেশন স্টার্ট করি। তো আমরা প্রেজেন্টেশন যখন করব, স্ট্রোকটা দিচ্ছি না, আর এখানে কালার ইউজ করতেছি হচ্ছে 5% গ্রে, বুঝতেছেন? ওকে, ব্র্যান্ড কালার হিসেবে এটাই থাকবে। তো কন্ট্রোল জি, সরি, এটাকে আমরা সেন্টার করে নিতেছি। অ্যালাইন যদি আর্টবোর্ড থেকে কিছুটা জায়গা চেঞ্জ হবে, চেঞ্জ হলে আমাদের কোনো অসুবিধা নাই। সরি, কন্ট্রোল জি নিয়ে আসলাম, সিলেক্ট, জায়গায় কিছু চেঞ্জ হচ্ছে কিনা, সমস্যা কি? আর কখন আবার দিব, তাদের কোনো অসুবিধা আছে? নেই। এই আরেকটা কথা মনে রাখবেন, প্রেজেন্টেশনের প্রথম যে ফাইলটা আপনি করবেন সেটা আপনি খালি পেয়ে একদম বড় করে ফেলেন, এরকম না। এই লোকাল ট্রেন্ডে যদি আপনি থিঙ্কিং করেন তাহলে কিন্তু হবে না। আবার একদম ছোট করে ফেলেন এরকমও না, মোটামুটি একটা মিডিয়াম সাইজ, ঠিক আছে? এটা সৌন্দর্য বাড়ানোর জন্য আপনি চাইলে নিচে ডেমোটেক্স ইউজ করতে পারেন। ডেমোটেক্স হচ্ছে টান দিলে কিছু ডেমোটেক্স আসে, তো সেটা আপনি ধরেন যে ফোনটা আপনি করছেন, ধরেন লেটো ফোনটা করছেন, যে একটু রেগুলার সাইজটা একটু কমাই দিলেন আর কি। অ্যালাইনমেন্ট করলেন হচ্ছে সেন্টার, আর রাখার পজিশন হচ্ছে আবারও অ্যালাইন থেকে সেন্টার। এটাকে আমরা এখন আউটপুট করে ফেললাম, আর এটাকে একটু ছড়াই দিলাম। লেখার সাইজটা একটু কমাই দিলে আরো ভালো হয়। এটা তো পড়ার জন্য দিই নাই, সৌন্দর্য বাড়ানোর জন্য দিচ্ছি। একটু ব্র্যান্ড কালার হচ্ছে আমাদের এই কালারটা, আমরা কালারটা নিয়ে নিলাম এখান থেকে, বাস। এটা হচ্ছে আমাদের প্রথম প্রেজেন্টেশন। যে ক্লায়েন্টে যদি আমি পাঠাই, এরকম একটা প্রেজেন্টেশন। তবে আমাদের যদি উদ্দেশ্য থাকে বিহেন্স, যে নিজেদের বিহেন্স আমরা আপলোড করবো, সেক্ষেত্রে আমরা প্রেজেন্টেশন কন্টিনিউ করবো। যেমন ধরেন দ্বিতীয় প্রেজেন্টেশনটা কি হবে? দ্বিতীয়টা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আমরা অর্ধেকটা এখানে নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অর্ধেকটা এখানে আনলাম, আনুমানিক। আইডল কন্ট্রোলের কালার হচ্ছে এটাতে এটা, এই অংশ হচ্ছে এটা, আর এটা তো এটাই থাকবে। নিয়ে আসেন এটা কিছুটা বড় করলেন, হ্যাঁ, আনুমানিক মাঝখানে এখানে রাখলেন। যে আমরা প্রেজেন্টেশনে দেখাতে চাই উনি যদি ওনার ব্র্যান্ড কালারের কোনো একটা এক কালার ব্যাকগ্রাউন্ডে ওনার লোগোটা প্রেজেন্ট করতে চাই, দেখতে কেমন হবে। তো আমরা তখন সাদা ব্যবহার করব, তো উনি একটা অলরেডি এখান থেকে ভিউ দেখতে পারবে। বাস, দুইটা। টোটাল প্রেজেন্টেশন কটা হইলো? দুইটা হয়ে গেছে না, এই তিনটা মিলে হচ্ছে একটা, আর এটা হচ্ছে একটা, দুইটা। এবার আমরা থার্ড প্রেজেন্টেশন চলে যাচ্ছি। থার্ড প্রেজেন্টেশনে আমরা দেখাতে চাই হচ্ছে তার আইকনটা, যে যদি সে ফিউচারে অ্যাপ বানায়, যে অ্যান্ড্রয়েড অ্যাপগুলো দেখতে পাচ্ছি যে অ্যাপসের মধ্যে দেখতে কেমন হবে, শুধু আইকনটা দিয়ে। এই যে সাদা করে ফেলেন, সরি, এটা সাদা করে ফেলেন, হ্যাঁ, এই তো খারাপ লাগবে না। আমি এটা নিয়ে আসি, এটাকে বলে লোগো ব্র্যান্ডিং বলা যায় না, প্রেজেন্টেশন বলতে পারেন সহজে। এটা আরো একটা নাম আছে, কঠিন নাম, আগামী ক্লাসে বলবো না, এখন মাথায় আসতেছে না। মানে এটা বলে এটার জন্য পেমেন্ট নেওয়া হয়, মানে এটা করতেছে আপনার জন্য। অনেকে ব্র্যান্ডিং কিট বলে বানাই দিবে, কিন্তু আপনারা নাম শুনে মনে করবেন না জানি কি করে দিবে, কিন্তু এটাও প্রেজেন্টেশনের জন্য করা হচ্ছে, আর কিছুই না। ধরেন একটা কালার এটা তো হইতে পারে, এটাও হইতে পারে, ইচ্ছা, তখন লোগোর কালার হবে হোয়াইট। সেন্টার হয় না এখনো, একটু নামটা মনে হচ্ছে। আমরা এই চারটাকে এক সমান রাখতে চাই। এটা কালার হচ্ছে এবার দিতেছি হচ্ছে ব্ল্যাক। টোটাল সিলেক্ট গ্রুপ, হ্যাঁ, কন্ট্রোল জি,
টোটাল সিলেক্ট আগে আর্টবোর্ড করে ফেলি। আপনারা জানেন না হয়তো বা, আর্টবোর্ড যদি এরিয়াটা আর্টবোর্ড থাকে, ওই আর্টবোর্ডের মাঝখানে যদি আপনি একটা নির্দিষ্ট অবজেক্টকে সেন্টার করতে চান, জাস্ট সিলেক্ট, ইজিলি সেন্টার হবে, কোনো অবজেক্ট ধরাই লাগবে না। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু অলরেডি প্রেজেন্টেশন করে ফেলতেছি একটার পর একটা। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেখতেছি যে এটাকে আর একটু ছোট করে এভাবে দিলে ভালো লাগে কিনা, জানি না ভালো লাগবে কিনা। দেখতে পারেন দিয়ে, খারাপ না। আবার চাইলে এভাবে অর্ধেকটা দিয়ে দেখতে পারি কেমন লাগে, একটু কালার দিয়ে থাকুক, সমস্যা নেই। যেভাবে করতেছে সেভাবেই তো ভালো লাগতেছে। এরপরে কি প্রেজেন্টেশন করবেন? এরপরে হয়তো বা আপনি তাকে প্যাটার্ন আকারে প্রেজেন্টেশন করে দেখাতে পারেন। কিভাবে সেটা? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটার মধ্যে আমরা প্যাটার্ন দিব। তো এটা যেহেতু প্যাটার্ন দিব, তো এটার মধ্যে একটু ডিপ কালার দিই, বুঝতে সুবিধা হবে। এটা কিন্তু কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। কেন কপি করব এটা আমি একটা ব্যাখ্যা দিতেছি, একটা মিনিট অপেক্ষা করেন। ধরেন এটার মধ্যে আপনি প্যাটার্নটা অ্যাপ্লাই করলেন, আপনি খেয়াল করে দেখবেন পেছনে থাকা যে কালারটা বা শেপে থাকা যে কালারটা, সেটা কিন্তু চলে যাবে, কারণ ওই কালারটা গিয়েই তো প্যাটার্নটা আসবে। এখন আপনি যদি এটার মধ্যে প্যাটার্ন অ্যাপ্লাই করেন, নিচে যদি কালারটা চলে যায়, তো ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম ফাঁকা দিয়ে দেখা যাবে না। যদি আপনি মনে করেন যে দেখা না যাক, সেক্ষেত্রে আপনি অবশ্যই কপি ক্রিয়েট করবেন, এবং কপি ক্রিয়েট করার পরে ওইটার মধ্যে আপনি প্যাটার্ন অ্যাপ্লাই করবেন। বুঝতে পারছেন সবাই? এক প্যাটার্ন তো আর আমি এটা দিব না, প্যাটার্ন হচ্ছে আমাদের এই আইকনটা দিয়ে প্যাটার্ন হবে। আনগ্রুপ, সিলেক্ট, একটু ছোট করে করি, ভালোই লাগবে। তো এই যে টান দিয়ে, বুঝতে পারছেন, ড্রপ করা, শেষ কাজ। এটার মধ্যে চলে আসবে প্যাটার্ন, চলে আসছে। ডাবল ক্লিক করে আপনি চাইলে প্যাটার্নের অ্যাঙ্গেল ট্যাঙ্গেল এগুলো চেঞ্জ করতে পারেন, এভাবে করতে পারেন অথবা এভাবে করতে পারেন ইচ্ছা। আর এখান থেকে যে গ্যাপ, এখান থেকে হচ্ছে বা উপরে নিচে করা, এক প্রকার গ্যাপই বলা যায়। কাজ শেষ, ডান, চলে আসবে এরকম। এখন এখানে জায়গাটা রাখলাম, একদম না রাখলে কেমন দেখা যায়, এই জন্য রাখলাম। তো সেটা হচ্ছে যে এই প্যাকেজটার এই অঙ্কটা এটা রাখি, ভালো লাগবে আশা করি। কনফিউজড আমি সেন্টার আছে কিনা, পারফেক্ট। এখানে আপনি চাইলে শুধু লোগোটার টেক্সটটা এনে সেট করতে পারেন এইভাবে। সৌন্দর্য বাড়ানোর জন্য, আর কিছু না। বুঝতে পারছেন? আরো হালকা করতে পারেন। তো কয়টা হলো আমাদের টোটাল? 4টা। আরো একটা করতে পারি, সেটা হচ্ছে বিজনেস কার্ড তো অবশ্যই হবে, তাই না? প্রতিষ্ঠানে, যে প্রতিষ্ঠানের জন্য আমি লোগো বানাচ্ছি, তার বিজনেস কার্ড তো ফিউচারে হবেই হবে। তাহলে আমরা একটা বিজনেস কার্ডের ডেমো প্রেজেন্টেশন দিতে পারি, আনুমানিক হালকা রেডিয়াস দিয়ে দিই। ওকে, এখন এক্ষেত্রে একটু কষ্ট করে নাম টামগুলো লিখতে হবে বিজনেস কার্ডের জন্য। যেমন ধরেন আমি একটু লিখে ফেলি, লেফটি দিই, তাড়াতাড়ি হবে। এটা কিন্তু ওইভাবে নির্দিষ্ট সাইজ মেনটেন করে একেবারে পারফেক্ট করে অ্যাকুরেট করে দিব এমনটা না, ডেমো তো কোনো রকম করা হয়েছে কথা। তাও তো একটাই নাম্বার থাকবে, বেশি দিতে পারবো না। সাইজ কমাই দিব না পরে, কালার হচ্ছে কিছুটা গ্রে কালার। ঠিক আছে, নাম এটা ছোট করলে ভালো হবে, যত ছোট করুন ততই ভালো লাগে। আর ডিজাইনের স্বার্থে আর কি, ওরকম তো বিজনেস কার্ড করতেছি না, আনুমানিক এখানে একটা শেপ দিয়ে দিলাম, যেটা আমাদের ব্র্যান্ড কালার থেকে দিতে হবে। শেষ। এবার কাজ কি? লোগো লাগবে। আমরা এবার লোগো এখানে এভাবে রাখবো। মেইনলি কিন্তু ওই বিজনেস কার্ডের লোগোটা দেখতে কেমন হবে, একটা ভিউ আনার জন্য, আর কিছু না। শেষ। টোটাল সিলেক্ট গ্রুপ, আরো একটা কপি করতেছে, আনগ্রুপ, লোগোর সবগুলো প্রেজেন্টেশনে একরকম না দিয়ে একটা একটু চেঞ্জ করে দেন না। সেটা লেফটে রাখার পজিশনে লেফট, সব লেফট,
বেশি বড় লাগতেছে। টোটাল সিলেক্ট গ্রুপ, এখানে সৌন্দর্য বাড়ানোর জন্য কি করা যায় সেটাই ভাবতেছে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ। লোগোটা দিয়ে সিচুয়েশন ভালো। কোথায়? পিছনের জায়গাটা শুধু এই লেখাটা না লিখে শুধু লোগোটা রাখলে ভালো। শুধু লোগোটা সাধারণত থাকে না, তাহলে আরেকটা বুদ্ধি যেহেতু দিচ্ছেন, এটা এই কাজটা করে দেখতে হবে, বড় করে ঘুরে দেখতে হবে। শুধু আইকনটা দিব বলতেছেন, ভালো লাগে চেক করে আগে সেটা রাখতেছি। দিব এইভাবে, এভাবে রাখলে হয়। আর ওই আপনি যেটা করছেন ওটা রাখলে আবার লোগো টেক্সট দিতে হবে, টেক্সট দিতে হবে এইভাবে আর কি। আমি তো প্ল্যান করছিলাম এখানে থাকুক, পরে আপনারা করবেন বাসায়। এখানে আমাদের প্রেজেন্টেশনের স্বার্থে সামান্য একটু দিতে হবে, কি সেটা ড্রপ শেডো খুবই কম, আমরা 30% দেখি অবস্থা, ঠিক অবস্থা, এটা আমাদের দিতে হবে 0.01 খুবই কম আর কি, একটু একটু বেশি দিতে হবে, একটু 30% আগে 20% দিই, যত কম দেওয়া যায়, ঠিক আছে। সবশেষে নাকি স্যার চারপাশে দেওয়া যাবে? চারপাশে দিচ্ছি, তারপর চারপাশে দিচ্ছি, এবং সেমটা আমরা এটার মধ্যে অ্যাপ্লাই করতে চাই, শুধু শেপটার মধ্যে এফেক্ট থেকে অ্যাপ্লাই ড্রপ শুধু, মানে সর্বশেষ যেটা অ্যাপ্লাই করছে এটা এটাতে চলে আসে। আরও হালকা দেওয়া দরকার ছিল, যত হালকা দিবেন তত দেখতে সুন্দর লাগে আর কি। তো কন্ট্রোল সি কন্ট্রোল বি রোটেট করে দিলাম হালকা, বুঝতেছেন কিনা? কন্ট্রোল সি কন্ট্রোল বি, বেরোয় থাকুক এদিকে একটু, সমস্যা নেই। তো এই হচ্ছে প্রেজেন্টেশন, টোটাল সিলেক্ট ল্যান্ডস্কেপ যেহেতু করা হয়েছে চাইলে করতে পারি। এখন পেছনে শেপটা থেকে একটা শেপ বের করবো কিনা ভাবতেছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অর্ধেকটা কি কালার দিব, খারাপ লাগবে না, দিতে পারে। আবার আরো সৌন্দর্য বাড়ানোর জন্য অফসেট পাথ ইউজ করতে পারেন, এখানে দুটো হয়ে গেছে অফসেট পাথ। হ্যাঁ, স্ট্রোক থেকে সবার উপরে নিয়ে আসেন, স্ট্রোক ফিল সুইচ করেন, স্ট্রোক অনলি হবে, কিছুই দেখতেছি না, নাকি হচ্ছে কিছু একটা, এই অনেক মোটা লাগতেছে, বুঝতে অসুবিধা হচ্ছে, মানে এটা সৌন্দর্য বাড়ানোর জন্য যেটা যখন মাথায় আসে ওটা করতে হবে, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। একটা একটা এই জন্য করতেছে। লাস্ট আমরা আর না, অনেকগুলো হয়ে গেছে, এতগুলো আসলে প্রেজেন্টেশন আপনারা যদি করেন ক্লান্ত হয়ে পড়বেন। আমি ক্লাস কমপ্লিট করার স্বার্থে এতগুলো করতেছি, আপনারা হয়তো সর্বোচ্চ নতুন হিসেবে 3টা করতে পারেন, যতই সময় করাবে তখন হবে 4টা, আচ্ছা ঠিক আছে, কখন হবে 5টা, কখন হবে 6টা, কখন হবে 7টা 8টা, আমি আপনাদের আগামী ক্লাসে যদি সম্ভব হয় আর কি, কতগুলো প্রেজেন্টেশন হইতে পারে আপনারা অবাক হবেন যে মানুষের ধৈর্য, এত ধৈর্য আছে, ইয়া বড় এক প্রেজেন্টেশন মানুষ করে একটা লোগোরে এতগুলো ভাবে তাকে। এর আগে দেখলেন না প্রায় 19 বার না 20 বার টেলিটকের প্রেজেন্টেশনটা দিচ্ছে, এই আর কি। তো চলে যাচ্ছি এবার একটা প্রেজেন্টেশনে, যেটা এটা শেষ আর করবো না, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই যে অর্ডার ধরে দুই দিক থেকে ছোট করলাম। ফোনের মধ্যে অ্যাপসটা ওপেন করলে দেখতে ইন্টারফেসটা কেমন হবে এরকম একটা ভিউ তৈরি করবো এখন, ঠিক আছে। ওকে, চিকন হয়ে গেল বেশি, আমরা কালারটা একটু ডিপ করি, খুব না অল্প, ঠিক আছে, বোঝা যাচ্ছে কিনা হালকা হালকা, হ্যাঁ আরেকটু বেশি দিই, ঠিক আছে। অফসেট পাতে চলে যাচ্ছি, খুব বেশি না, এটা আরেকটু লাইট, ধরেন 5, বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে আমরা একটা কাজ করি, সেম কালার, ডিরেক্ট সিলেকশন টুল, ই এ চাপান, আর একটু সেন্টার হলো না, সেন্টার করার জন্য টোটাল সিলেক্ট এবার অ্যাড করে ফেলেন, ভালো লাগবে। আবার একটু ছোট করে দিন, বড় হয়ে গেছে। মাঝখানে শেপটার মধ্যে কি করবেন জানি না, মাথায় কাজ করতেছে না, সহজ বুদ্ধি হচ্ছে না, টোটালি একটা পোজ দিয়ে দিই, ভালো লাগবে। এটা সাদা করে ফেলেন, এটা আপনি আপনার ব্র্যান্ড কালার থেকে নিয়ে নেন, বাস। কন্ট্রোল সি কন্ট্রোল বি, চাইলে এটার মধ্যে একটা ডিজাইন করতে পারেন কালারের, সেটাই কিন্তু আসতেছে না, এটা সহ উপরে আসুন,
ঠিক আছে, লোগো নিয়ে আসেন এবার। ফোনটাকে দেখতে আরো রিয়েলিস্টিক মনে হবে তখন যখন আপনার নেটওয়ার্ক, চার্জিং আইকনগুলো, ঘড়ির টাইম এগুলো দিবেন, অনেক সুন্দর লাগবে দেখতে। ঠিক আছে, ইন্টারফেসটা দিলাম। আর এই সাধারণত অ্যাপসগুলো ওপেন করলে ইউজার অ্যাকাউন্টের জন্য সাধারণত এরকম আসে। তো আমরা এখানে জাস্ট লিখতে পারেন, মানে আরো সৌন্দর্য বাড়ানোর স্বার্থে এই ইউজার আইডি পাসওয়ার্ড খুবই আবস্ট্রাকচার করে লিখে দিলেন, মানে এটা বোঝানোর চেষ্টা করবেন ক্লায়েন্টকে যে এখানে আপনি ক্লিক করলে ইউজার আইডি দিতে হবে, ওখানে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে, খুবই হালকা কালারে, যেটা আমরা দেখি অ্যাপসে ঢোকার পরে এটা আসে, কিন্তু ক্লিক করলে লেখা চলে যায়। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়গুলো আর কি। এভাবে একটার পর একটা আপনারা প্রেজেন্টেশন করতে পারবেন। এবার জেপিজি কিভাবে করবেন একটা দেখাই। শিফট কন্ট্রোল এ মানে আর্টবোর্ড, অর্থাৎ শিফট কন্ট্রোল এস, এখানে আপনারা জেপিজি চুজ করবেন, আর ওই বিখ্যাত সাইজ 1400 আগে যা আছে তাই। ডেস্কটপ ফাইল নেম 1 সেভ। দ্বিতীয়টা করতে যাচ্ছি শিফট কন্ট্রোল এ, অল্টা শিফট কন্ট্রোল এস 1400, এখানে হচ্ছে ডেস্কটপ ফাইল নেম হচ্ছে 2, এখানে হচ্ছে অল্টা শিফট কন্ট্রোল এ আর্টবোর্ড, এখানে হচ্ছে 1400 এন্টার, এখানে হচ্ছে 3 সেভ। ওকে, এভাবে একটা পর একটা আপনারা জেপিজি করতে পারবেন এবং ভালো রেজলিউশন আছে এরকম। এই যে একটার পর একটা, তাহলে আপনি ইজিলি বিহেন্স আপলোড করতে পারবেন। বুঝতে পারছেন? তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে সবাই চেষ্টা করবেন অন্তত পক্ষে 3-4টা হলেও প্রেজেন্টেশন করে নিয়ে আসার জন্য।